হ্যালো বন্ধুরা, নিয়মিত মাফিয়া হ্যাকিং ও রোমান্টিক গল্প শুনতে আমাদের হাসনাইন স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আর আমাদের গল্পগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ। বিকেল কোথায়? কারো গলার আওয়াজ পেয়ে মাথা তুলে তাকালো বকুল। আফিফ দাঁড়িয়ে আছে। বকুল দুধ বানাতে বানাতে বলল, লতার কাছে। সুন্দর লাগছে তোমাকে। আফিফের এমন কথা শুনে বকুলের হাত থেমে যায়। চোখ তুলে তাকায় আফিফের দিকে। আফিফের ঠোঁটে স্মিত হাসি। বকুল দুধের বোতলটা হাতে নিয়ে আফিফকে পাশ কাটিয়ে চলে গেল। আফিফ আড়ালে দীর্ঘশ্বাস ফেলল। কেন যে ভালোবেসেছিল এই মেয়েটাকে। ধন্যবাদ। চট করে পেছনে তাকায় আফিফ। বকুল তাকে ধন্যবাদ জানালো। বকুল আবার পা বাড়ালো তার গন্তব্যের দিকে। কিছু সময়ের মধ্যেই তাদের বিয়ে পড়ানো হবে। সামনাসামনি বসানো হয়েছে কাকন ও জুবায়েরকে। কাকনের পাশে লতা, পলাশ আরও কয়েকজন মেয়ে বসে আছে, আর জুবায়েরের পাশে জাহিন, আফিফ আর রহমত। তাদের সামনে চেয়ারে বসে আছে ফারুক সিকদার। সুমিকে আপাতত দেখা যাচ্ছে না। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। সৃষ্টিকর্তার নামে নতুন এক সম্পর্কে আবদ্ধ হলো দুজন। সবটাই যেন কল্পনা বা কোনো স্বপ্ন। এখনো বিশ্বাস করতে পারছে না যে তারা এখন স্বামী স্ত্রী। কাকন ঠোঁটে মৃদু হাসির রেখা ঝুলিয়েই বসে আছে, আর জুবায়ের বারবার আর চোখে তাকিয়ে তাকে দেখছে। কি ডাক্তার, বিয়ে তো করে নিলেন, মিষ্টি খাওয়ার নেবার? আফিফের রসিকতার সুরে বলা কথায় জুবায়ের মৃদু হাসে। তার দৃষ্টি এখনো কাকনের দিকে। দৃষ্টি স্থির রেখেই জুবায়ের বলল, হ্যাঁ অবশ্যই। বিয়ের সকল নিয়ম শেষ হতেই সবাই যার যার মতো চলে যায়। সকলে চলে যেতেই কাকনের খেয়াল আসে ইনায়ার কথা। সে কোথায়? আশেপাশে দৃষ্টি মিলে খোঁজে ইনায়াকে। না, নেই। কাকনের চোখ যায় উপরে। রেলিংয়ে হাত রেখে দাঁড়িয়ে আছে ইনায়া। কাকন ইনায়াকে দেখে মৃদু হাসে। ইনায়া কাকনের দিকেই তাকিয়েছিল। এই গোটা অনুষ্ঠানে ইনায়া নিচে আসেনি, উপর থেকেই দেখেছে। তেজওয়ানের কথা মতো অবশ্য সেই সালোয়ার স্যুটই পরেছে। কাকন লতাকে বলল ইনায়াকে ডেকে নিয়ে আসতে। লতা সোজা না করে দিয়েছে। বড্ড ভয় পায় এই ইনায়াকে। কাকন ছোট করে শ্বাস ফেলে, আবার ইনায়ার দিকে তাকালো। আগের মতোই গম্ভীর চেহারায় কাকনের দিকে তাকিয়ে আছে সে। কাকন ইশারায় ইনায়াকে নিচে আসতে বলে। ইনায়া কোনো প্রতিক্রিয়া করলো না। সবাই আনন্দ করছে, মজা করছে, আর এই মেয়ে উপরে একা একা দাঁড়িয়ে আছে। ইনায়ার ফোনে রিং হতে ইনায়া ফিচেল হাসলো। দ্রুত পায়ে নিচে নেমে আসে। সকলেই সেখানে মজা করছে। এক কোণে জুবায়ের বসে আছে। ইনায়া সকলের মাঝ বরাবর দাঁড়িয়ে সবাইকে উদ্দেশ্য করে বলল, লতা, পলাশ, তোরা ঘরে যা। ইনায়ার কথা মতো দুজনেই যার যার ঘরে চলে গেল। বকুল আগে থেকেই অনুপস্থিত ছিল। তোমাদের সকলের সাথে একজনের পরিচয় করাতে চাই আমি। আজ আমার একমাত্র বড় বোনের বিয়ে বলে কথা, আর বিয়েতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সকলের আশীর্বাদ, তাই না জুবায়ের ভাই? শেষ কথাটা জুবায়ের দিকে তাকিয়ে হাসি মুখে বলল ইনায়া। জুবায়ের ইনায়ের কথা শুনে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ায়। ইনায়া সদর দরজার দিকে তাকাতে একজন 22-23 বছর বয়সী ছেলে প্রবেশ করে। পরনে তার ফর্মাল ড্রেস আপ। তার পেছনে পাঞ্জাবি পরে প্রবেশ করেন একজন মধ্যবয়স্ক লোক। লোকটাকে দেখা মাত্রই জাহিন হাসি মুখে দৌড়ে যায় তার কাছে। লোকটাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আবু, তুমি এসেছো? জানো, আজকে না ভাইয়ার বিয়ে হয়ে গেছে। ওই দেখো আমার ভাবি, সুন্দর না? জাহিনের কথা শেষ হতেই ইনায়া জুবাইরের দিকে তাকিয়ে চুচু শব্দ করে বলল, এটা কেমন কথা জুবায়ের ভাই? আজকে তোমার বাবা ছাড়া পেয়েছে, আর তোমার কোনো দায়িত্বই নেই। এটা ঠিক না। ইনায়ের কোনো কথা জুবাইরের কানে গেল কিনা সন্দেহ। জুবাইরের ঘৃণা ও রাগ নিয়ে তাকিয়ে আছে জাকির আলমের দিকে। ইনায়া হাসি মুখে কাকনের দিকে এগিয়ে গিয়ে বলল, লুক, হি ইজ ইউর ফাদার ইন ল। কাকন অবাক হয়ে একবার ইনায়ের দিকে আরেকবার জাকিরের দিকে তাকালো। ইনায়া চোখ দিয়ে ইশারা করতেই কাকন জাকিরকে সালাম করার জন্য এগিয়ে যায়। পায়ে হাত দেওয়ার আগে জুবায়ের কাকনের হাত শক্ত করে চেপে ধরে। রাগী দৃষ্টিতে কাকনের দিকে তাকিয়ে বলে, ওই লোকটাকে তুমি সালাম করবে না, এ আমার কেউ না, কেউ না। কাকন অনুভব করলো জুবায়ের এক হাত কাঁপছে। তার এই রূপ কাকনের অচেনা। সবসময় শান্ত থাকা জুবায়ের এমন
অগ্নিরূপের সাথে কাকন পরিচিত নয়। জুবায়ের ফারুক শিকদারের দিকে তাকিয়ে বলল, জমিদার দাদু, আপনি অনুমতি দিলে আমি আমার স্ত্রীকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। আপনি নিশ্চয়ই আমার প্রতিটি বিষয় সম্পর্কে অবগত। ফারুক কিছু বলার আগে জাকির বলল, সাফি, তুই উত্তেজিত হোস না, আমি শুধু তোকে কিছু কথা বলতে চাই, তারপরেই আমি চলে যাব। জুবায়ের চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। যে অতীত থেকে সে মুক্তি পেতে চায় সেই অতীতটাই এই লোকটা বারবার সামনে নিয়ে আসে। কাকন এসবের কিচ্ছু বুঝতে পারছে না। হঠাৎ করে জুবায়ের রেগে যাওয়ার কারণটাই বা কী? আমি সব জানি জুবায়ের, তবে জানার মাঝে তোমার ভুল আছে। ফারুক শিকদারের দাম্ভিকতার সহিত বলা কথা কানে আসতেই জুবায়ের তার দিকে তাকায়। কি বোঝাতে চাইছেন তিনি? তুমি অনেক কষ্ট করেছো জুবায়ের, তা আমি জানি, কিন্তু তোমার একটা ভুলের কারণে তোমার বাবাও এই 14 বছর কষ্ট পেয়েছে, তা কি তুমি জানো? ফারুকের কথায় জুবায়ের কপাল কুঁচকে নেয়। ফারুক আবার বলে, এই 14টি বছর তুমি জাকিরের কোনো কথাই শুনতে চাওনি, কিন্তু আজকে তোমাকে শুনতে হবে। জুবায়ের মাথা ঘুরিয়ে জাকিরের দিকে তাকালো। লোকটার চোখে পানি। এই পানি হয়তো জুবায়েরকে স্পর্শ করতে পারছে না, তবে আজ শোনার আগ্রহ জেগেছে। হ্যাঁ, বহুবার জাকির জুবায়েরের সাথে কথা বলার চেষ্টা করেছে, কিছু একটা বলার চেষ্টা করেছে, কিন্তু সে কোনো কালেই শুনতে চায়নি। শুধু জাহিনের জন্য এই লোকটার সাথে দেখা করতে হয়েছে। তোমার মায়ের মৃত্যুর জন্য তুমি আঙ্কেলকে দোষী মনে করেছো, তবে আসল সত্যটা কি তোমার জানা? বাইরে থেকে যা দেখা যায় তা সবসময় সত্যি হয় না জুবায়ের ভাই। বলতে গেলে দোষটা তোমার এবং তোমার মায়ের, কারণ তোমরা সত্যিটা না জেনেই একটি ভুল পদক্ষেপ নিয়েছো। গভীর গলায় ইনায়া কথাগুলো বলল। জুবায়ের কড়া সুরে জবাব দিল, কতটুকু জানো তুমি আমার বিষয়? আমার জীবনে ঘটে যাওয়া প্রতিটি ঘটনা আমি পার করেছি। হ্যাঁ, তোমার খারাপ সময়টা তুমি পার করেছো, কষ্ট পেয়েছো, তবে সত্যি এটাই যে তোমার থেকে আমি বেশিই জানি। মানে? জাকির এগিয়ে এসে জুবায়ের মুখোমুখি দাঁড়ালো। নিজের চোখের কোণে লেগে থাকা মৃদু অশ্রু মুছে বলতে লাগলো, মানেটা আমি বলছি, তুই তো জানিস আমি আর তোর মা পালিয়ে বিয়ে করেছিলাম। তোর নানু আর দাদু কাউকে আমাদের সম্পর্ক মেনে নেয়নি, তবে এর আগেও আমার সাথে কি করেছিল তা কেউ জানে না। আমি তখন সবে মাত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি। সেলিনার সাথে আমার প্রেমের বয়স তখন 3 বছর। কোনোভাবে বাবা জেনে ফেলে। আমার বাবা ছিলেন পীর। সেলিনার প্রচুর বড়লোক ছিল, তবে তারা পীরদের বিশ্বাস করতো না, এইটা ছিল বাবার আপত্তি। একদিন বাবা আমাকে চিঠি লেখে, মা নাকি অসুস্থ। আমি গ্রামে যাই, সেখানে গিয়ে দেখি বিশাল আয়োজন। পরে জানতে পারি আমার খালাতো বোন পাখির সাথে আমার বিয়ে। আমি কিছুতেই এই বিয়ে করব না। তখন বাবা বলল খুব ছোটোবেলায় নাকি আমাদের ধর্মীয়ভাবে বিয়ে হয়েছিল। তখনকার যুগে এসব ছিল। আমি কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। পাখিকে আমি বউ হিসাবে মানতেও পারবো না, আর সেলিনা সে আমার সব কিছু। আমি সিদ্ধান্ত নিই যেভাবে আছি সেভাবেই পালাবো, তাই করি। তবে যাওয়ার আগে আমি পাখির সামনে 3বার তালাক বলে গিয়েছিলাম। আমার পকেটে তখন টাকা ছিল মাত্র 20 টাকা। কোনো রকম ঢাকায় চলে আসি। ওইদিকে সেলিনার বাবাও আমাকে পছন্দ করতো না, কারণ আমি পীরের ছেলে। আমি ঢাকা আসার 2 দিন পর আমি সেলিনাকে নিয়ে কাজী অফিসে গিয়ে বিয়ে করি। তবে সেলিনার বাবা আমাদের মেনে নেয়নি, উল্টো আমাদের চলে যেতে বলেছিল। সে আমাদের মুখই দেখতে চায় না। আমরা চলে আসি, ছোটোখাটো চাকরি করি, কোনো রকমের ছোট্ট সংসার শুরু করলাম। তারপর তুমি এলে, তারপর জাহিন। একদিন হঠাৎ করে অফিসে একজন কর্মচারী অ্যাক্সিডেন্টে মারা যান, আর তার চাকরিটা পায় তার স্ত্রী। সে আর কেউ নয়, পাখি। পাখি নানানভাবে আমাকে বিরক্ত করতো। সেদিন আমি বিয়ে না করাই রাগ জেদটা তখনও ছিল। ভাবলাম অন্য একটা চাকরি নেবে, সেই অনুযায়ী অন্য কোম্পানিতে চাকরি পেয়েও গিয়েছিলাম। দিনটা ছিল 1 সেপ্টেম্বর, তোমার জন্মদিন। আমি বুঝতে পারিনি মেয়েটা বাড়ি অবধি চলে আসবে আর পরিবেশ নষ্ট করবে। বিশ্বাস করো, আমি কোনো ভুল করিনি। আমি সেলিনাকে ভালোবাসতাম। যখন সেলিনা আমার পুরো কথা না শুনে এত বড় একটি পদক্ষেপ গ্রহণ করলো, তখন আর আমি নিজেকে সামলাতে পারিনি। আমার জীবন, আমার একমাত্র ভালোবাসা অবলম্বন আমাকে ছেড়ে চলে গেল। আমি পাগল হয়ে গেলাম, আর কিছু না ভেবেই আমি পাখির বাসায় গিয়ে ওকে হত্যা করি। বিশ্বাস করো, আমি সত্যি এমন কিছু চাইনি। আমি যদি কোনো ভুল করে থাকি তবে একটাই, তা হলো অন্যায় নিজের হাতে তুলে নেওয়া পাখিকে হত্যা করা। আমি সেলিনাকে ঠকাইনি সাফি, ঠকাইনি। আমি ওকে আমার জীবন থেকে ভালোবাসতাম।
কথা শেষ হতেই জাকির কান্নায় ভেঙে পড়েন। জুবায়ের কাঠপুতুলের ন্যায় দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছে সম্পূর্ণ পৃথিবী ঘুরছে। জুবায়ের একবার কান্নারত জাকিরের দিকে তাকালো, অতঃপর দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে দাঁড়িয়ে আছে। কাকন শুধু জুবায়েরের যাওয়ার দিকে তাকিয়ে রইল, ডাক দিতে গিয়েও পারল না। কাকন ইনায়ের দিকে তাকালো। ইনায়া সেই কোটটাই পরিহিত ছেলেটির সাথে কিছু একটা নিয়ে কথা বলছে। কাকন গিয়ে দাঁড়ালো ইনায়ার সামনে। তুই সব কি করে জেনেছিস? কাফি, তুমি আপাতত বাইরে যাও, আমি আসছি। ছেলেটার নাম তবে কাফি। কাফি মাথা নাড়িয়ে বাড়ির বাহিরে চলে গেল। কাফিকে বলে বিদায় করে দিয়ে ইনায়া কাকনের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল। যেভাবে জানার সেভাবেই। ইনায়া চলে যেতে নেয়। কাকন ইনায়ার হাত ধরে বলে। ইনো, দয়া করে বল। ইনায়া নিজের হাতটা ছাড়িয়ে নিল, বিরক্তিকর নিঃশ্বাস ফেলল। পলাশ বলেছে, ওর মনে হয়েছে তোর আর জুবাইয়ের মাঝে কিছু আছে, হয়তো ভালো লাগা বা অন্য কিছু। আমি পলাশকে নজর রাখতে বলেছিলাম। এরপর সেদিন তোর আর জুবাইয়ের বেশরম মার্কা কথাগুলো পলাশ শুনে ফেলার পর আমি নিশ্চিত হই, জুবাইরের বলার কথা এ কি হলো। এরপর আমি জুবাইরের সম্পর্কে সব তথ্য বের করি আমার অ্যাসিস্ট্যান্ট কাফির মাধ্যমে। সেখানে জানতে পারি তার বাবার ব্যাপারে, তার কাছে গিয়ে জানতে পারি সকল বিষয়। প্ল্যান করি গ্রামে আসবো, আর তারপর এখানে আসার পর যা যা হলো সব প্ল্যান মোতাবেক জানা হয়েছে। হ্যাপি নাও, লিভ মি। ইনায়া সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। কাকন সেদিকে তাকিয়ে মৃদু হেসে বিড়বিড় করে বলে। এত ভালোবাসিস আমাকে, তাহলে কেন প্রকাশ করিস না? কেন এই কঠোরতার পর্দা লাগিয়ে রাখিস ইনু? আমি যে তোকে বড্ড ভালোবাসি ইনু। নিজের ঘরের দিকে যাওয়ার পথে আফিফকে দেখে ইনায়া। আফিফকে দেখে হুট করে ওই বদমাইশ লোকটার কথা খেয়াল আসলো, তেজওয়ান। তেজওয়ানকে কোথাও দেখেনি ইনায়া। সেই যে ড্রেস পাল্টে সিঁড়ির পাশে দাঁড়িয়েছিল, তারপর আর ওই লোকটাকে দেখেনি। গেল কোথায়? যত সব উটকো ঝামেলা। আমি কেন ভাবছি ওই বেয়াদব ছেলের কথা? না, না থেকে ভালোই করেছে। একটা অভদ্র ছেলে, সে নাকি আবার গোয়েন্দা অফিসার। ননসেন্স। ইনায়া সেখান থেকে ঘুরে নিজের ঘরে চলে যায়। অপরদিক আফিফ এখনো ফোনে কথা বলছে, আর কারো সাথে না, বরং তেজওয়ানের সাথে। জরুরি ফোন পাওয়ার মাত্রই তেজওয়ান অনুষ্ঠান ফেলে চলে গেছে। আজকে লিটনের স্ত্রীও কেসটা তুলে নিতে এসেছে। তেজওয়ান সামনাসামনি এর কারণ জিজ্ঞেস করলেও কোনো উত্তর পায়নি সে। স্যার, আমি তাহলে আসবো? তেজওয়ান গম্ভীর কণ্ঠে বলল। দরকার নেই, বরং বাড়িতেই থাকো আর পাহারা দাও। আফিফ কিছু বুঝতে না পেরে বলল। মানে? তেজওয়ান ধমক দিয়ে বলল। আমার অর্কিডের আশেপাশে যেন কোনো ছেলে না আসে, আসার সাথে সাথে হাত পা ভেঙে নদীতে ফেলে দেবে। আফিফ এবারেও কিছু বুঝতে পারল না। এই অর্কিডটা আবার কে? স্যার, অর্কিডটা আবার কে? স্টুপিড, ইনায়া শিকদারের কথা বলছি। স্যার, ওনার নাম আবার অর্কিড হলো কবে থেকে? কল কেটে দিল তেজওয়ান। আফিফ ফোনের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল। স্যারের মাথা ঠিক আছে তো? ইনায়ার কাছে ছেলে এলে তার কি আজব তো। এমন সময় টুম করে মেসেজ আসলো। আমি আসার আগ পর্যন্ত পাহারা দেবে। আমি যদি পরে জানতে পারি আমার অর্কিডের সাথে কোনো ছেলে কথা বলেছে, তাহলে কিন্তু তোমার খবর আছে, মাইন্ড ইট। রাত বাড়ার সাথে সাথে শীতল বাতাসটাও বাড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। ঘরের অপর পাশের দেওয়ালে লাগানো ঘড়িটার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। কাকন 11টা বাজতে চলল। এখনো জুবায়ের আসেনি। কয়েকবার কল করেছিল, তবে ফোন বন্ধ। কাকনের চিন্তা হচ্ছে প্রচুর। বিছানার এক কোণে পায়ের ওপর মাথা রেখে বসে আছে সে। কখন আসবে জুবায়ের? দরজা খোলার আওয়াজে মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকালো কাকন। জুবায়ের এসেছে। জুবায়েরকে দেখা মাত্রই কাকন বিছানা থেকে উঠে দাঁড়ালো। জুবায়েরকে কেমন বিধ্বস্ত লাগছে। মাথার চুলগুলো এলোমেলো হয়ে কপালে এসে পড়ে আছে। পাঞ্জাবির বোতাম কয়েকটা খোলা। জুবায়ের একবার কাকনের দিকে তাকালো। পকেট থেকে কিছু একটা বের করে কাকনের সামনে ধরলো। কাকন ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি এটা? আর আপনি কোথায় ছিলেন? জুবায়ের উত্তর দিল না, উল্টো ছোট প্যাকেট থেকে একটি নাকের ফুল বের করলো। কাকনের চোখের দিকে তাকিয়ে বলল, আমার তো তোমাকে দামি কিছু দেওয়ার সামর্থ্য নেই, এইটুকুই থাক আজ, চলবে?
কাকন স্মিত হাসে। জুবাইরের হাত থেকে নাকের ফুলটা নিয়ে আয়নার সামনে দাঁড়ালো। নাক আগে থেকেই খালি ছিল। জুবাইরের দেওয়া ফুলটা দ্রুত পরে আবার তার সামনে গিয়ে দাঁড়ালো। কেমন লাগছে? জুবাইর মৃদু হাসে। কাকনের দোগালে হাত রেখে নাকের ঠিক ফুল বরাবর চুমু খায়। আকস্মিক জুবাইরের এহেন কাণ্ডে কাকন চমকায়। জুবাইর ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলে, এসব সাজসজ্জা পাল্টাওনি কেন? আপনার জন্য। জুবাইর স্মিত হেসে বলে, পাল্টে এসো, তুমি এমনিতেই পরি, এসব অলংকার বা সাজসজ্জার তোমার প্রয়োজন নেই। কাকন কিছু না বলে গহনাগুলো খুলে মুখ ধুয়ে আসলো। ততক্ষণে জুবাইরও ফ্রেশ হয়ে এসেছে। তার পরনে কালো গেঞ্জি আর ছাই রঙা ট্রাউজার। কাকন একবার উল্টো দিকে ঘুরে থাকা জুবাইরকে দেখলো কিছু একটা করছে। কাকন বিছানায় গিয়ে বসলো। এতক্ষণ স্বাভাবিক থাকলেও এখন অস্বস্তি হচ্ছে তার। যতই হোক এখন তারা স্বামী স্ত্রী। বুক ধুকপুক করে কাকনের। জুবাইর কাগজগুলো ব্যাগে রেখে কাকনের কাছে আসলো। কাকনের পাশে বসলো। কাকন মাথা নিচু করে বসে আছে। জুবাইর কিছু না বলে কাকনের হাতটা নিজের হাতের মুঠোয় নেয়। ভালোবাসো আমায়? সারা জীবন থাকবে তো আমার পাশে? শত দুঃখের মাঝেও একটু শান্তির উৎস তুমি। কথা দাও, আমার হাত কখনো ছাড়বে না। কাকন জুবাইরের মুখের দিকে তাকালো। কি মায়াবী মুখশ্রী। কাকন জুবাইরের হাত শক্ত করে চেপে ধরে। কথা দিলাম। জানো, অনেকদিন হলো শান্তিতে ঘুমাই না। তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু দিন শেষে ক্লান্তি নিবারণে তোমার বুকে আমার আশ্রয় চাই। মাথা রেখে ঘুমাতে চাই। তুমি মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলবে ভালোবাসি। আমি কি তোমার বুকে মাথা রেখে ঘুমাতে পারি? কাকন স্মিত হাসে। এই ছেলেটার প্রতিটা কথায় কাকন মুগ্ধ হয়। কাকন বিছানায় শুয়ে হাত বাড়ালো জুবাইরের দিকে। জুবাইর কাকনের কপালে একটি চুমু দিয়ে তার বুকে মাথা রাখলো। কাকন বিছানার কাছে থাকা বাতিটা বন্ধ করে দিল। জুবাইরের কথা অনুযায়ী তার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। কিছু সময়ের মাঝে ক্লান্ত জুবাইর আরাম করে ঘুমের রাজ্যে চলে গেল। ঘুম নেই কাকনের। ইচ্ছে করছে সারা রাত এভাবে জুবাইরকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিতে। বেশি কিছু তো চাইনি, এইটুকু করতেই পারে। কাকন সিলিংয়ের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, ভালোবাসি জুবাইর, বড্ড ভালোবাসি আপনাকে। আমিও ভালোবাসি বউ। কাকন চমকায়। ছেলেটা না ঘুমিয়ে গিয়েছিল? কাকন জুবাইরের মুখের দিকে তাকায়। জুবাইর আগের মতো শুয়ে থেকে এই ঘুমু ঘুমু কণ্ঠে বলে, বউ, আমার না খুব লজ্জা পাচ্ছি। কাকন ভ্রুকুসকে বলে, কি? জুবাইর আগের ন্যায় বলে, হ্যাঁ তো, এভাবে কেউ চেপে ধরে রাখে বলো তো বউ? আমার মতো ছোট বাচ্চাকে এভাবে লজ্জা না দিলেও পারো। কাকনের মুখ আপনা আপনি হাঁ হয়ে যায়। কি বলে কি এই ছেলে? আমি কোথায় আপনাকে চেপে ধরেছি? উল্টো আপনি তো আমার। কাকনকে বলতে না দিয়ে টুপ করে কাকনের ঠোঁটে চুমু খায় জুবাইর। বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে, বউ, তুমি এত দুষ্টু, আমাকে এভাবে চুমু না খেলেও পারতে। কাকন অবাক হয়ে তাকিয়ে রইল জুবাইরের দিকে। ছেলেটার মাথা ঠিক আছে তো? কিছু একটা ভেবে কাকন জুবাইরের মাথায় হাত দিল। হ্যাঁ, যা ভেবেছিল তাই। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। কাকন উদ্গ্রীব হয়ে জুবাইরকে পাশেই শুইয়ে দিয়ে বিছানা থেকে নেমে পড়ল। ড্রয়ার থেকে থার্মোমিটার বের করে জুবাইরের মুখে দেয়। কিছু সময় পর বের করে দেখে 102 ডিগ্রি জ্বর। কাকন কি করবে বুঝতে পারছে না। জুবাইরের পাশ থেকে উঠতে নিলে জুবাইর বিড়বিড় করে বলে, বউ, সবাই আমাকে ছেড়ে চলে যায়, কেউ আমার কথা ভাবে না। তুমিও চলে যাবে, তাই না? আমি কি অনেক খারাপ? বলো না বউ। জুবাইরের মুখে বারবার বউ ডাকটা শুনে অন্যরকম ভালো লাগা কাজ করছে কাকনের। ডাকটা তার বুকে এসে লাগছে, শরীরে কাটা দিয়ে উঠছে। কতটা অধিকার মিশ্রিত ডাক। কাকনের চোখে পরে জুবাইরের ঠোঁটের নিচে থাকা তিলটার দিকে। এর আগে খেয়াল করেনি সে। খেয়াল করার কারণও ছিল না। এই তিলটার জন্য জুবাইরকে মারাত্মক লাগছে। কাকন জুবাইরের ঠোঁটের নিচে তিল বরাবর ঠোঁট ছুঁয়ে বিড়বিড় করে বলল, আপনার বউ আপনারই থাকবে, কোথাও যাবে না, ভালোবাসি। মধ্যরাত। সকলে যখন অন্ধকারে ঘুমিয়ে আছে তখন সেখানে ইনায়ের ঘরে বাতি জ্বলছে। ল্যাপটপ নিয়ে বসেছে ইনায়, কিছু একটা করছে। বারবার বিরক্তিকর শব্দ বের হচ্ছে ইনার মুখ দিয়ে। হয়তো কাজটা ঠিক মতো হচ্ছে না। ইনায়া ল্যাপটপটা সাইডে রেখে মোবাইলটা হাতে নিল। কাফির নাম্বারে ডায়াল করলো। কাফি ফোন রিসিভ করে ঘুমু ঘুমু স্বরে বলে উঠল, জি ম্যাম, কিছু হয়েছে? এত রাতে ফোন দিলেন যে? ইনায়ের রাগী কণ্ঠে বলল, হয়নি মানে? ফ্লাইটের টিকিট কোথায়? ইমেল কোথায়? ইনায়ের রাগান্বিত কণ্ঠস্বর শুনে কাফি বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। মানে আসলে ম্যাম, কোম্পানির থেকে ডেট চেঞ্জ করা হয়েছে। ফ্লাইটটা সামনের মাসে। ড্যাম ইট, আগে বলনি কেন আমাকে? ওহ, হলি সিট। ইনায়ার রাগের
তেজটা এখান থেকে টের পাচ্ছে কাফি। গলা শুকিয়ে আসছে তার, মিনমিনিয়ে বলল, ম্যাম আদিল স্যার এখন সিঙ্গাপুর আছেন, হুট করে জরুরি একটা কাজে, উনি আসবেন সামনে। আর কিছু বলার আগে ইনায়া চেঁচিয়ে বলে, আদিল মাই ফুট, ওকে এক্ষুনি জানিয়ে দাও আমি ওর সাথে কোনো ডিল করব না। ম্যাম যা বললাম তাই, আমার কাছে সময়ের মূল্য অনেক বেশি। সো ইট ডিল হচ্ছে না, যাচ্ছি না আমি কোথাও। কল কেটে দিল ইনায়া। কাফি হাঁপ ছেড়ে বাঁচল। এইটুকু মেয়ের তেজের সামনে সেও শিশু। কাফি এখন ভাবছে আদিল খানকে এখন কি করে না করবে। ওই লোক তো আরেক বদমেজাজি, এত চিন্তা মাথায় নিতে পারছে না কাফি। গলাটা ভেজাতে হবে, ঘরে পানি নেই, পাশে থাকা পলাশকেও ভালো মতো চেনে না, ডাকবে কি ডাকবে না ভাবতে ভাবতে নিজেই পানির জন্য রান্নাঘরের দিকে পা বাড়ালো। বসার ঘরে আসতে কাফি দুপা পিছিয়ে গেল। সোফার উপর পা তুলে কেউ একজন বসে আছে, বড় বড় কোকড়ানো চুলগুলো দিয়ে মুখ ঢাকা। কাফির গলা আরো শুকিয়ে গেল। ঠিক ওই মুহূর্তেই বসে থাকা মেয়েটি তার চুলগুলো কানের পেছনে গুজে উঠে দাঁড়ালো। মৃদু সোনালি আলোতে ভালোই চিনতে পারল মেয়েটিকে। তখন জাকির সাহেবকে জড়িয়ে ধরেছিল, মানে তার মেয়ে। কাফি বুকে 3 বার ফু দিয়ে আবার জাহিনের দিকে তাকায়। জাহিন বসে বসে চকলেট খাচ্ছে, তাও এই রাত 1টার সময়। কাফি হাসলো জাহিনের খাওয়া দেখে। হঠাৎ জাহিনেরও চোখ পড়লো কাফির দিকে। কাফিকে দেখে জাহিন কাঁদো কাঁদো মুখ করে চকলেটটা লুকিয়ে ফেললো, দ্রুত উঠে চলে গেল। কাফি শব্দ করে হাসলো। মেয়েটা ভেবেছে সে তার চকলেট খাওয়ার জন্য এখানে এসেছে। এই শ্যামলা বরণের মেয়েটাকে দেখে কাফির মায়া হয়। জাহিনের মানসিক সমস্যা সম্পর্কে সে অবগত, তবে মেয়েটার চেহারায় আলাদা একটা মায়া আছে। নিজের মাথায় নিজেই বাড়ি দেয় কাফি। কি সব ভাবছে সে। ভোরের আলো পুরোপুরি ফুটেছে কিনা সন্দেহ। আজ নভেম্বরের শুরু। রোদের মৃদু আলো ফুটেছে সবেমাত্র। বাজে কয়টা? বিছানা হাতড়ে ফোন হাতে নিল, অন করে দেখলো 6টা বাজে। মাথাটা ঝিমঝিম করছে ইনায়ার। ঘুম হয়নি আজ। কারণটা ভাবতেই আবার মেজাজ খারাপ হলো। এই আদিল খানের সাথে কোনো কাজই করবে না সে, কখনোই না। আর্ট এক্সিবিশনের জন্য ইনায়ার সাথে ডিল করতে চেয়েছিল বিখ্যাত আর্ট এক্সিবিশন অর্গানাইজেশন কোম্পানি একে লিমিটেড। আজ লন্ডন যাওয়ার কথা ছিল ইনায়ার। 3 মাসের জন্য কাজ করতে হবে তাকে। প্রায় 122টি আর্ট প্রদর্শন করতে হবে। সেই অনুযায়ী কলেজ এবং গানের শো থেকে ছুটি নিয়েছিল। আর এই আদিল খান বলছে সামনের মাসে। মনে মনে বিচ্ছিরি এক গালি দিল লোকটাকে। বিরক্তি নিয়ে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। ইনায়া ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের গুছিয়ে রাখা সুটকেসটা খুঁজতে লাগলো। এইখানেই তো ছিল, না পাচ্ছে না। খাটের নিচে থেকে শুরু করে পুরো রুম তন্ন তন্ন করে খুঁজলো সুটকেসটা, কোথাও পেল না। চিন্তায় কপালে হাত দিয়ে বসে পড়লো। সুটকেসটাতে তার পাসপোর্ট আর আজকে ফেরার টিকিট ছিল। উফ, সিট, গেল কোথায়? ইনায়া দ্রুত দাঁড়িয়ে টেবিলের কাছে গেল। ড্রয়ারে তো কাফির টিকিটটা রাখা ছিল, অস্বাভাবিকভাবে সেটাও উধাও। ইনায়া চিন্তা ও বিরক্তিতে টেবিলে জোরে লাথি মারে। উফ, কি হচ্ছে কি এসব? এখন আমি ফিরবো কি করে? সেই রাস্তা তো বন্ধ হয়ে গেছে অর্কিড। চট করে দরজার দিকে তাকায় ইনায়া। তেজওয়ানকে দেখে মেজাজ আরো চটে যায়। দরজার পাশে হেলান দিয়ে ট্রাউজারের পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। ইনায়া দাঁতে দাঁত চেপে বলে, ডোন্ট কল মি অর্কিড, আমি ইনায়া, ইনায়া সিকদার। তেজওয়ান গভীর দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর গলায় বলল, তোমার ড্রেসগুলো সত্যি ভালো, তবে আমার পছন্দ না। তবে আগুন ভালোই ধরানো যায়, আমি বরং আগুন পোহাই। তেজওয়ান সেখান থেকে চলে যায়। ইনায়া বারবার তেজওয়ানের বলা কথাটা বোঝার চেষ্টা করছে। 2 মিনিট দাঁড়িয়ে ভাবলো। যখন বুঝতে পারলো তেজওয়ানের কথার মানে, মুখটা আপনা আপনি হা হয়ে গেল। হোয়াট দ্য? ইনায়া দৌড় লাগালো। আশেপাশে তাকিয়ে দেখে তেজওয়ান ছাদের দিকে যাচ্ছে। তেজওয়ানকে দেখতে পেয়ে ইনায়া দৌড়ে যায় ছাদে। তেজওয়ানকে ধাক্কা দিয়ে পাশ কাটিয়ে দ্রুত উপরে পা বাড়ায়। তেজওয়ান ধাক্কা খেয়ে রেলিং ধরে শব্দ করে বলে, এত তাড়াহুড়োর কি আছে অর্কিড? আগুন এত তাড়াতাড়ি নিভবে না তো। বাঁকা হাসে তেজওয়ান। আবারও পকেটে হাত গুজে ধীরে ধীরে উপরে উঠতে থাকে। ছাদে পা দিতেই দেখে ইনায়া থ মেরে দাঁড়িয়ে আছে। তার সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। পাশে পড়ে আছে খালি সুটকেসটা। ভেতরে যা যা ছিল সব ততক্ষণে অর্ধেক পুড়ে গেছে। তেজওয়ান শীষ বাজাতে বাজাতে ইনায়ের পাশে এসে দাঁড়ালো। দ্য ওয়ার্ম হিট অফ দ্য ফায়ার, ইটস গুড ফর হেলথ, ইউ নো।
ইনায়া অগ্নিদৃষ্টি দিয়ে মাথা ঘুরিয়ে তেজওয়ানের দিকে তাকায়। তেজওয়ানের দৃষ্টি তখন সামনে থাকা জ্বলন্ত আগুনের দিকে। ইনায়া তেজওয়ানের সামনে দাঁড়িয়ে কলার চেপে ধরে। রাগে তার শরীর থরথর করে কাঁপছে, নিঃশ্বাসের সাথে ফোঁস-ফোঁস শব্দ হচ্ছে। ইনায়া দাঁতে দাঁত চেপে আরো শক্ত করে তেজওয়ানের গেঞ্জির কলার চেপে ধরল। সামথিংস দিস ক্যান বি হার্টফুল মিস্টার তাজওয়ান খন্দকার। ইনায়া তেজওয়ানের বুকে ধাক্কা দিয়ে নিজেই দুপা পিছিয়ে যায়। তেজওয়ান ফিচেল হাসছে ইনায়ার দিকে তাকিয়ে। ইনায়ার চোখ দিয়ে আপনা আপনি পানি বের হচ্ছে রাগে। ইনায়া হাত দিয়ে নিজের নাক ঘষে তেজওয়ানের দিকে তাকিয়ে উচ্চস্বরে বলল, আমি কি পারবো না পারবো আমার বিষয়। আপনি কে আমার বিষয়ে হস্তক্ষেপ করার? বলুন। ড্রেস পরেছেন ভালো কথা, এখানে আমার গাড়ির টিকিট ছিল, আমার ফেরার টিকিট। এখন আমি ঢাকা যাব কি করে বলুন আমাকে। তেজওয়ান গম্ভীর দৃষ্টি দিয়ে আগুনের দিকে তাকিয়ে আকারে হয়ে সেখানে বসলো। আগুনের মধ্যে থেকে পুড়ে যাওয়া কাগজের টুকরো হাতে নিয়ে ইনার দিকে তাকালো। ফিরতে না পারো বলেই তো এত আয়োজন অর্কিড। আমার কাছ থেকে দূরে যেতে চাও কি করে বলো তো? এত সাহস কোথায় পাও? ঘাড় কিছুটা কাত করে এই কথাটা বলল তেজওয়ান। তেজওয়ানের কথা ইনায়ার আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ইনায়া উদ্ভ্রান্তের ন্যায় চোখ বন্ধ করে নিজের মাথার চুল খামচে ধরে। রাগ নিয়ন্ত্রণ করার জন্য দেওয়ালে লাথি মারে। এবার গলার জোরটা আরো বেড়ে গেছে ইনায়ার। ওয়েট, সমস্যা কি আপনার? হ্যাঁ, পাগল আপনি? মাথায় সমস্যা? আমার সাথে লাগতে আসবেন না মিস্টার খন্দকার। আমি অন্য সব মেয়ের মতো ভীতু মেয়ে নই। ইটের জবাব আমি পাটকেল দিয়ে দিতে পারি। তেজওয়ানের চোয়াল শক্ত হয়, বসা থেকে উঠে দাঁড়ায়, ডান হাত দিয়ে নিজের ঘাড় চেপে ধরে দুদিকে মাথা নাড়ে। খপ করে ইনায়ের হাত ধরে সামনে দাঁড় করায়, ডান হাত দিয়ে হালকা করে ইনায়ের গাল চেপে ধরে যাতে তার অর্কিড ব্যথা না পায়। শান্ত তবে গম্ভীর গলায় ইনায়াকে বলে, আমি জানি তো সোনা, তুমি অবলা অসহায় নারী নও, তবে আমার সামনে গলা নিচে অর্কিড। আমাকে রাগ দেখাতে এসো না। রাগ ব্যতীত যা ইচ্ছে তাই দেখাতে পারো, আমার সমস্যা নেই। ইনা কিছুটা ভরকে গেল। লোকটা কি সত্যি পাগল? মনে মনে ভাবলো ইনায়া। আমার পাগলামি তো এখনো দেখালামই না অর্কিড। সবে শুরু বলে নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছি, তাও বেশি দিন পারবো কিনা সন্দেহ। তেজওয়ান ইনায়াকে ছেড়ে দিয়ে বড় বড় পা ফেলে চলে যায়। ইনায়া নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কান্না করে দেয়। এটাই তার সবচেয়ে বড় সমস্যা। কষ্ট পেয়ে সে কখনো কাঁদেনি, তবে এই রাগ নিয়ন্ত্রণ না করতে পেরে তাকে কাঁদতে হয়েছে। সকালে আগেই ঘুম ভাঙে কাকনের। জুবাইরের মাথায় জলপট্টি দিতে দিতে সেভাবেই ঘুমিয়ে পড়েছিল কাকন। পুরোপুরি ঘুমটা ছুটতেই উঠে দাঁড়ালো কাকন। শাড়িটার অবস্থা নাজেহাল, এখনই ফ্রেশ হতে হবে। দুপা এগিয়ে আবারও বিছানার কাছে আসলো। জুবাইরের মাথায় হাত ছোঁয়ালো। না, এখন আর জ্বরটা নেই। কাকন স্বস্তির নিঃশ্বাস ফেলে। দ্বিতীয়বারের ন্যায় তার নজর পড়ে জুবাইরের ঠোঁটের নিচের তিলটা দিয়ে। জুবাইর এখনো ঘুমে। দুষ্ট ইচ্ছেরা মাথাচাড়া দিয়ে ওঠে কাকনের মনে। জুবাইরের পাশে বসে ঘুমন্ত জুবাইরের তিলটাতে ছোট্ট চুমু খায়। কিছুটা লজ্জাও পায়, দ্রুত উঠে চলে যেতে নেয়। তিলটার উপরে তো ঠোঁটটাও ছিল, সেটা নজরে পড়েনি বউ? কাকন থেমে যায়। তার মানে জুবাইর জেগেছিল। ইস, কি ভাববে এখন তাকে? ছি, লজ্জা। কাকন আর পেছনে তাকায় না, দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। জুবাইর মুচকি হেসে সিলিং এর দিকে তাকায়। ধন্যবাদ সৃষ্টিকর্তা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বাগানের একপাশে বড় বড় মেহগনি গাছ, পাশেই 4টি নারিকেল গাছ। নারিকেল গাছের নিচে বাঁশ দিয়ে মাচা পাতা। সকাল সকাল লতা আর জাহিন সেখানে এসে বসে আছে। লতা তার গ্রামের সম্পর্কে সবকিছু বলছে জাহিনকে। জাহিন মনোযোগ দিয়ে শুনছে। অপরদিকে পলাশের জোরাজুরিতে কাফিকে বের হতে হয়েছে। ছেলেটার সাথে পারা যায় না। উপায়ন্তর না পেয়ে পলাশের পিছু পিছু হাঁটছে। গন্তব্য পলাশের জানা। ধান ক্ষেতের পাড় ঘেঁষে হেঁটে আসছে পলাশ আর কাফি। এইসবে অভ্যস্ত নয় সে। সবসময় শহরে থেকে এসেছে, সেখানে বড় হয়েছে। গ্রামের পরিবেশ ভালো লাগলেও মানিয়ে নেওয়া কষ্টকর। কাফি ছেলেটা বেশ সুদর্শন, চেহারায় বিদেশি বিদেশি ভাব আছে, চুলগুলো কেমন লালটে। পলাশ কৌতূহল দমাতে না পেরে প্রশ্ন করলো, ভাই কি ক্রিম মাখেন বলেন তো, আমিও মাখি। আমার এই কালা থোবরা নিয়ে রোদে বের হইলে পরে আমারে আর দেয়া যাইব না। পলাশের এ সমস্ত কথায় কাফি হাসে। পলাশের কাঁধে হাত রেখে বলে, তুমিও না,
আসলে আমার মা আমেরিকায় আর বাবা এখানকার। আমি মায়ের রং পেয়েছি আর কি। আর ফর্সা হলেই কি সবাই সুন্দর হয়? এই যে আমাকে দেখো, শুধু ফর্সাই, আর কোনো গুণ নেই। আর তুমি কালো না, শ্যামলা বাট আর তুমি কালো না, তুমি শ্যামলা। তোমার চেহারার মাঝে একটা মায়া কাজ করে। আবার ওই যে জাহিন, ওই মেয়েটাকে দেখছো? মেয়েটার গায়ের রং চাপা হলেও দেখতে সুন্দর। সবচেয়ে বেশি সুন্দর হাসিটা। কাফির কথা শুনে পলাশ ভ্রু নাচিয়ে হাসে। কি ভাই, যাই না পরে ভাল লাগছে নাকি? আরে না, কি যে বলো, আমি তো এমনিই বলছিলাম। পলাশ হাসে। বুঝি বুঝি, সবই বুঝি, খাই না সুজি। কাফি আর কথা বাড়ায় না। আসলে সে কেন জাহিনের কথা বলতে গেল? উদাহরণ দেওয়ার কি মানুষের অভাব ছিল? কথা ঘুরিয়ে কাফি জিজ্ঞেস করলো, যাচ্ছি কোথায়? বিলে মাছ ধরতে। আমি তো সাঁতার জানি না, আর মাছ ধরতেও পারি না। পলাশ হাঁটতে হাঁটতে বলল। আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখবেন, তাই হইব। কাফি মাথা নাড়ায়। তা খারাপ হয় না? সেই যে কাকন ঘর থেকে বের হয়েছিল আর দেখা মেলেনি তার। জুবায়ের ফ্রেশ হয়ে বিছানায় বসে আছে, মাথাটা টনটন করছে। জ্বরটা কমলো, এখনো মাথা ব্যথাটা রয়ে গেছে। জুবায়ের ভালো করে কাকনের রুমটা পর্যবেক্ষণ করলো। সুন্দর গোছানো পরিপাটি। এ ঘরে এর আগে আসা হয়নি তার। গতকাল তাদের বিয়ে হয়ে গেছে। তারা এখন একে অপরের কথাটি মনে পড়তেই মুচকি হাসে জুবায়ের। জুবায়ের মনে মনে কিছু একটা ভাবলো। চেহারায় গম্ভীরতা এসে ভর করলো। খপ করে ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ালো। তার জন্য বরাদ্দকৃত রুম, যেখানে তাকে প্রথম থাকতে দেওয়া হয়েছিল, সেই রুমের বাইরে দাঁড়িয়ে আছে জুবায়ের। ভেতরে যাবে কি যাবে না এই নিয়ে সংকোচে আছে। মনে মনে কথা গুছিয়ে নিল। অস্বস্তি ফেলে দরজা খুলে ভেতরে ঢুকলো। কি ব্যাপার, ভেতরে কেউ নেই। এদিক ওদিক তাকিয়ে দেখে বারান্দায় বসে আছে জাকির। জুবায়ের নিঃশব্দে জাকিরের পেছনে গিয়ে দাঁড়ালো। আব্বু। আব্বু? এই ডাকটাতে কতটা আবেগ মিশে আছে তা কেবল বাবারাই জানে। হুট করে কারো কণ্ঠে বাবা ডাক শুনে চট করে উঠে দাঁড়ায় জাকির। পেছন ফিরে দেখে জুবায়ের। জাকির অবাক হয়। সে কি সত্যি শুনলো? গত 14টি বছর ধরে জুবায়ের তাকে বাবা বলে ডাকে না। জাকিরকে অবাক করে দিয়ে জুবায়ের মাথা নিচু করে বলল, আমি জানি আমি ক্ষমার অযোগ্য, ক্ষমা করে দিও, আমি ভুল বুঝেছিলাম। জাকির আবেগে আপ্লুত হয়ে জুবায়েরকে জড়িয়ে ধরে। তুই ছোট ছিলি, এখন তোর ভুল নেই সাফি, ভুল আমার ছিল। আমার আগেই সবটা বলে দেওয়া উচিত ছিল, তাহলে আজ এই দিনটা দেখতে হতো না। জুবায়ের চোখ বন্ধ করে রেখেছে। জাকির নিজেকে নিয়ন্ত্রণ করে স্মিত হাসল। এসব বাদ দাও সাফি, এখন বিয়ে করছো, ওকে বাড়ি তুলতে হবে তো। জুবায়ের ওপর নিচ মাথা নাড়ালো। জাকির মৃদু হাসলেন। ছোটবেলাতেও সে কিছু বললে জুবায়ের এভাবেই মাথা নাড়াতো। জাকির জুবায়েরের কাঁধে হাত রাখে। আমার একমাত্র ছেলে তুমি, এইভাবে কি করে বিয়ে হবে? আমি অনুষ্ঠান করব, তালাইয়ের সাথে কথা বলবো আমি। তুমি টাকা পাবে কোথায়? জুবায়েরের কথা শুনে জাকির হেসে বলে, সশ্রম কারাদণ্ডে ছিলাম, কাজ করছি, কম বেশি টাকা পেয়েছি, আর জেলে যাওয়ার আগে ব্যাংকে টাকা রেখেছিলাম, সেইগুলোও আছে। তোমাকে বলতে চেয়েছিলাম, তুমি তো কথাই শুনোনি। জুবায়ের কি বলবে, আর সত্যি বলতে অস্বস্তি হচ্ছে তার। এভাবে স্বাভাবিক কথোপকথন শেষ 14 বছর আগেই হয়েছিল তাদের মাঝে। জুবায়ের আড়ালে নিঃশ্বাস ফেলে। জাকিরের দিকে তাকিয়ে বলে, জাহিনের অপারেশন করতে হবে, থেরাপিও চলছে, আমার বিয়ে নিয়ে কিছু করতে হবে না, তুমি ওর চিকিৎসার ব্যবস্থা করো। জাকির নিজের পাঞ্জাবির পকেট থেকে একটি চেক জুবায়েরের দিকে এগিয়ে দিলেন। জুবায়ের ভ্রুকুচকে হাতে নিল। 3,28,728 টাকা। জাকির দীর্ঘশ্বাস ফেলে। জাহিনের চিকিৎসার জন্য 3 লক্ষ টাকার বেশি লাগবে না, আর রইল তোমার বিয়ের কথা, আমার সামর্থ্য অনুযায়ী আমি করব। জুবায়ের মৃদু হাসলো। চেকটা আবার জাকিরের হাতে দিয়ে বলল, তোমার কাছেই রাখো, আর যত দ্রুত সম্ভব জমিদার দাদুর সাথে কথা বলো, আমার বউ আমি এখানে রাখবো না। জাকির হা করে জুবায়েরের দিকে তাকালো। জুবায়ের বিরক্তিকর চাহনি দিয়ে বলল, এভাবে হাঁ করে আছো কেন? বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকবো নাকি বউ নিয়ে নিজের বাড়ি উঠবো? এই সপ্তাহের মাঝে ব্যবস্থা করো। জুবায়ের বেরিয়ে যায়। জাকির ঠোঁট টিপে হাসে ছেলের কথায়। কেমন হবে বলুন তো যদি আমি আপনার মহামূল্যবান এই গুরুত্বপূর্ণ ল্যাপটপটা ভেঙে ফেলি? তেজওয়ানের ল্যাপটপ উল্টে পাল্টে দেখছে ইনায়া। ঠোঁটে তার বাঁকা হাসি। তেজওয়ান তো সেই কখন বেরিয়ে গেছে। তার অবর্তমানে তার ঘরে এসে সব উল্টে পাল্টে দেখছে ইনায়া। তার সবকিছু জ্বালিয়ে দেওয়ার প্রতিশোধ তো সে নেবেই, এই ভেবেই সেখানে আসা। কাজের মতো কিছু না পেলেও এই ল্যাপটপটা পেয়েছে। মনে মনে একবার ভেবেছে অবশ্য,
এটা তো কাজের জিনিস, ঠিক হবে তো? পরক্ষণে চোখ উল্টে বিরক্তিতে চ শব্দ উচ্চারণ করে বলে, তাতে আমার কি? আমার প্রয়োজনীয় জিনিস যেহেতু সে নষ্ট করতে পেরেছে, আমি কেন তারটা নিয়ে ভাববো? যেই ভাবা সেই কাজ। ল্যাপটপটা মাঝ বরাবর ভেঙে ফেললো। ইনায়া স্ক্রিনটা মেঝেতে ছুঁড়ে মারল। মুহূর্তেই আপেল খচিত ল্যাপটপটার চেহারা পাল্টে গেল। ইনায়া বাঁকা হাসলো। পরনে থাকা লেডিস বেগি জিন্সের পকেটে হাত ঢুকিয়ে নিল। ভেঙে যাওয়া ল্যাপটপটার দিকে তাকিয়ে অসহায় ভঙ্গিতে বিড়বিড় করলো, এটা দেখে আপনার প্রতিক্রিয়া কেমন হবে? সো স্যাড ম্যান, সো স্যাড। কুটিল হেসে রুম ত্যাগ করলো ইনায়া। এতক্ষণে তার অন্তরটা ঠান্ডা হয়েছে। তেজওয়ানের রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসলো। সেখানে আগে থেকেই কাকন উপস্থিত। ইনায়া কপাল কুঁচকে জিজ্ঞেস করলো, তুই এখানে? কাকন এক নজর পেছনে তাকিয়ে আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, খাবার এনেছি, খেয়ে নে। ইনায়া কিছু না বলে নিজের লং শার্টের হাতা ফোল্ড করতে করতে বিছানায় বসলো। কাকন টি টেবিলে খাবার সাজাচ্ছে। ইনায়া বসে বসে কাকনের কাজ দেখছে। কাকন খাবার রেখে ইনায়ার দিকে তাকালো। খেয়ে নে, খাইয়ে দে। কাকনের চোখ দুটো বড় বড় হয়ে যায়। এই বুঝি বেরিয়ে আসবে, ইনায়া তাকে খাইয়ে দিতে বলছে? এটাও সম্ভব? কাকনের এমন মুখোদয় দেখে ইনায়া গম্ভীর গলায় বলে, কি হলো? না দিলে যা এখান থেকে। কাকন মনে মনে খুশি হয়। শাড়ির আঁচলটা কোমরে গুজে খাবার নিয়ে ইনায়ের পাশে বসে। রুটি আর গরুর কালাভুনা। এক টুকরো রুটি ছিঁড়ে ইনায়ের মুখের কাছে ধরতেই ইনায়া মাথা পিছিয়ে নিয়ে বলে, আগে তুই খা। কে জানে বিষ টিস মিশিয়ে এনেছিস নাকি? কাকন ঠোঁট টিপে স্মিত হাসে। ইনায়া যে তাকে কেন আগে খেতে বলেছে সে জানে, তাই আগে নিজেই মুখে নিল। এবার বিশ্বাস হলো? ইনায়া ফোনের দিকে মনোযোগ রেখেই বলল, এবার পুরোটা খেয়ে বিদায় হ। কাকন যে গতরাত থেকে না খাওয়া তা ইনায়া ভালোভাবেই জানে। সকালেও কাজের চাপে খাওয়ার সময় পায়নি। সরাসরি এই মেয়ে কখনোই খেতে বলবে না, তাই এই কৌশল। কাকন মৃদু হাসলো। খাবার তুলে ইনায়ের মুখের সামনে ধরলো। ইনায়া মাথা তুলে খাবারের দিকে তাকালো। ভ্রু কুঁচকে কাকনের দিকে তাকাতেই কাকন ইশারায় খেতে বলে। ইনায়া কিছু সময় গম্ভীর দৃষ্টিতে কাকনের দিকে তাকিয়ে রইল। ছোট করে শ্বাস ফেলে খাবারটা মুখে নিল। কাকন খুশি হলো। এভাবেই নিশ্চুপ দুইজনেই খাবার শেষ করলো। কাকন হাত ধুয়ে ইনায়ের দিকে পানির গ্লাস এগিয়ে দিল। ইনায়া ফোনের দিকে তাকিয়ে পানি হাতে নিয়ে পান করলো। ইনু, ইনায়া আগের ন্যায় দৃষ্টি ফোনের দিকে রেখে বলল, হোয়াট? থেকে যান আর কয়দিন। ইনায়া কাকনের দিকে তাকালো। মনে মনে ভাবলো, সে ব্যবস্থা তো ওই অসভ্য লোকটা করেই দিয়েছে। এখন ইচ্ছে না থাকলেও এখানে থাকতে হবে। 3 দিনের জন্য গাড়ি বন্ধ। ইনু, ইনায়া ভাবনা থেকে বের হয়ে কাকনের দিকে পুনরায় তাকালো। দেখা যাবে, এখন যা। দেখা যাবে তার মানে ইনায়া থাকবে হয়তো। কাকন দ্রুত মাথা নাড়িয়ে চলে যায়। কাকন চলে যেতেই বিছানায় শুয়ে পড়ে। কিছুই ভালো লাগছে না তার। এমন সময় ফোনটা বেজে উঠল। স্ক্রিনে আদিল নামটা দেখেই মেজাজ খারাপ হলো। সমস্যা কি এদের? সকাল থেকেই ফোন করছে, সে কেটেই যাচ্ছে, তাও থামছে না। বিরক্ত হয়ে ফোন রিসিভ করলো। হোয়াট হ্যাপেন্ড? সেই সকাল থেকে ফোন করছি, ধরছে না কেন? প্রয়োজন মনে করছি না। ইনায়ার নির্লিপ্ত জবাবে খুশি হলো না আদিল নামক ছেলেটা। তবুও ঠান্ডা স্বরে বলল, তুমি নাকি আমার সাথে ডিল করতে চাইছো না? শুনেছেন যেহেতু, তাহলে বিরক্ত কেন করছেন? ইনায়ার খাপছাড়া কথায় বেশ মেজাজ খারাপ হচ্ছে আদিলের। একে তো এত বড় প্রজেক্ট, আর ইনায়া তার হাতিয়ার। এই মেয়ে কাজ না করলে অনেক টাকা লস হয়ে যাবে। দেখো ইনায়া, আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে আমাকে সময়টা পেছাতে হয়েছে। তুমি ডিল না করলে ক্ষতি হয়ে যাবে। আচ্ছা, কারণটা তো বলো। ইনায়া 2 আঙ্গুল দিয়ে নিজের চোখ দুটো চেপে ধরলো। কন্ট্রাক্টে সাইন করিনি আদিল খান, আমি বাধ্য নই আপনাকে উত্তর দিতে। এবার আদিল রেগে গেল। মস্করা করছো আমার সাথে? আপনার সাথে নিশ্চয়ই আমার সেই সম্পর্ক নেই যে মস্করা করব। ইনায়া, গলার নিচে আদিল খান, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী নই। আমার সাথে ডিল হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে না। আদিল উচ্চস্বরে চেঁচিয়ে বলে, এত ইগো কিসের? হ্যাঁ, তোমার জন্য আমার 100 কোটি টাকা লস হয়ে যাবে। তোমাকে ডিলটা করতেই হবে। ইনায় ফিচেল হাসে, চোখ বন্ধ রেখে বলে, যদি না করি? আদিল দাঁতে দাঁত চেপে বলল, আই উইল কিল ইউ। ওকে, ট্রাই ইট।
ফোনটা কেটে বিছানায় ছুঁড়ে মারলো, চোখটা খুলে উচ্চ শব্দে হাসতে লাগলো পাগলের মতো। বিছানায় গড়াগড়ি করছে ইনায়া, হাসির তীব্রতা বেড়েই চলেছে তার। বিছানার কিনারায় মাথার ভর ছেড়ে উপরের দিকে তাকালো, শূন্যে আঁকিবুকি করতে লাগলো, বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বিড়বিড় করলো, ইস ইস ইস, আমি তো ভয় পেয়ে গেলাম, এখন আমার কি হবে? ইনায়া আবার হাসতে লাগলো। এই হাসিটা এই মুহূর্তে ভয়ঙ্কর শোনাচ্ছে। হাসির শব্দগুলো প্রতিফলিত হয়ে একই জায়গায় ফিরে আসছে বারবার। তিমিরে ডুবানো গগন, শীতল বাতাসে শরীরের প্রতিটি লোমকূপ বারবার শিহরণ অনুভব করছে। সাথে মস্তিষ্ক জুড়ে হাজারটা প্রশ্ন দলা পাকিয়ে আরও জটিল আকার ধারণ করছে তেজওয়ানের। প্রথম থেকে ভাবতে লাগলো সবকিছু। নগর গ্রামে খুন হওয়া এই ঘটনা নিয়ে খবরের কাগজে হেডলাইন, কেসের দায়িত্বটা তার কাঁধে এসে পড়া, এই গ্রামে আসা, হঠাৎ সেই রমণীকে দেখা, সত্যি হয়তো সেটা ভ্রম ছিল। তারপর তার অর্কিড, এই এক আসক্তি। এই মেয়েটাকে সে ভালো মতো চেনেও না, জানেও না, অথচ তার হৃদয় তাকে বলে দিয়েছে এই মেয়ে শুধু তোর, একে অন্য কারো হতে দেওয়া যাবে না তেজওয়ান। তুই তো তোর জিনিসে কারো নজর পর্যন্ত লাগতে দিস না, আর এ তো তোর অর্কিড। আসলে এটা ভালোবাসা নাকি আসক্তি? চোখ বন্ধ বড় বড় করে দুটো শ্বাস নিল, চোখ খুলে অন্ধকারে ঢাকা আকাশের দিকে তাকালো। কল্পনা চিত্রে ভেসে উঠল তার অর্কিডের চেহারা, চাহনি আর চিবুকে থাকা কালো কুচকুচে তিলটা। তেজওয়ান হাসলো, পকেট থেকে হাত বের করে ঘড়ির কাঁটায় নজর দিল। 8টার বেশি বাজে, অথচ তেজওয়ানের কাছে মনে হচ্ছে কত বছর হয়ে গেল অর্কিডকে দেখে না। চুলগুলো হাতের সাহায্যে ব্যাকব্রাশ করে বিড়বিড় করলো, সরি অর্কিড, তুমি আটকা পড়ে গেছো আমার অতল সায়রে। খুব শীঘ্রই তোমাকে বন্দি করব আমার একান্ত বন্দিশালায়। ফিচেল হেসে দুদিকে ঘাড় কাত করে ঘাড় ঘুরিয়ে নিল। পেছন থেকে আফিফ হাতে একটি প্যাকেট নিয়ে দৌড়ে আসলো। সরি স্যার, একটু লেট হয়ে গেল। তেজন শব্দ করলো না, হাঁটা ধরলো সামনের দিকে। আফিফও বিনা বাক্যে পা বাড়ালো। কিছু দূর যেতেই আফিফ নীরবতা ভেঙে বলল, স্যার জানেন, কালকে জুবাইয়ের বাবা এসেছে। সে কি কাহিনী, সব আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। সে এতদিন জেলে ছিল, আর তাকে নিয়ে এসেছে মিস কাকনের ছোট বোন। মানে শেষ কথা শুনে তেজওয়ান থেমে যায়। তাকে থেমে যেতে দেখে আফিফ কথা বলা থামিয়ে দেয়। মনে মনে ভাবে, ভুল কিছু বলে দিল নাকি? তেজওয়ান ভ্রু কুঁচকে আফিফের দিকে তাকালো। জুবাইরের বাবা, সম্পূর্ণ ঘটনা কি? আফিফ হাঁপ ছেড়ে বাঁচলো। কালকে ঘটে যাওয়া সম্পূর্ণ ঘটনা তেজওয়ানকে বলল। তেজওয়ানের কুঁচকে যাওয়া কপাল ও ভ্রু প্রশস্ত হলো, ঠোঁট নাড়িয়ে বিড়বিড় করলো, ও শিট, তার মানে কি? আফিফ বাঁচালাও। বলেই তেজওয়ান দৌড় লাগালো। আফিফ কিছু বুঝতে না পেরে ঠায় দাঁড়িয়ে রইল। তেজওয়ান একবারও পেছনে তাকালো না। আফিফ এবার নিজেও দৌড় দিল। ঘরের এপাশ থেকে ওপাশ পায়চারি করছে জুবাইর। চোখ মুখ কুঁচকে বিরক্তিকর নিঃশ্বাস ফেলছে বারবার। একই যন্ত্রণা। বিয়ে করেছে, কই বউ সবসময় কাছে কাছে থাকবে তা না, উল্টো সারাদিনে এক নজর দেখতে পেয়েছে নাকি সন্দেহ। বারবার দরজার দিকে তাকাচ্ছে আর বিরক্ত নিয়ে চ শব্দ উচ্চারণ করছে। বিয়ের আগেই তো ভালো ছিল, অন্তত 3 বেলা খাওয়ার সময় ডাকতে আসতো। আর এখন বিয়ের পরের দিন এই অবস্থা। একবার বাড়িতে ওঠাই তোমাকে শুধু দিন রাত 24 ঘন্টা আমার সামনে বসিয়ে রাখবো। হাজিল মেয়ে কোথাকার। জুবাইরকে একা একা বকবক করতে দেখে কাকুন চোখ মুখ কুঁচকে নেয়। কাচের প্লেটের ঝনঝন আওয়াজে জুবাইর মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। কাকন খাবার হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে। এই শীতের মধ্যেও ঘেমে নিয়ে একাকার অবস্থা কাকনের। ঘামের বিন্দু বিন্দু জেলাগুলো কপাল বেয়ে কানের পাশ দিয়ে গড়িয়ে পড়ছে। এত সময়ের রাগের আগুনটা নিমিষে নিভে গেছে। কাকন খাবারটা এনে পড়ার টেবিলে রাখলো। জুবাইর এখনো কোমরে হাত দিয়ে কাকনের দিকে তাকিয়ে আছে। কাকন পেছন ঘুরে জুবাইরের চোখে চোখ রাখে। জুবাইরের চোখ অন্য কিছু বলছে। এই নেশা নেশা চোখের চাহনি এক মুহূর্তেই ধরে ফেলে কাকন। অন্যদিকে তাকিয়ে আমতা আমতা করে বলে, খেয়ে নিন, আর আমি গেলাম, গোসল দিয়ে আসি। হ্যাঁ, কাকন যেতে নিলে জুবাইর খপ করে কাকনের হাত ধরে ফেলে। একটানে নিজের সামনে এনে দাঁড় করায়। কাকনের গলা শুকিয়ে আসছে, বুক দুরু দুরু করে কাঁপছে।
জুবাইর নিজের শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিল। হাসকি স্বরে বলল, বউ একটা চুমু খাই প্লিজ। জুবাইরের এমন আবদারে কাকন নিচের দিকে তাকায়। জুবাইর তার অপর হাত কাকনের ঘাড়ে রাখে। হুট করে ঘাড় চেপে আরো কাছে এনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় জুবাইর। আকস্মিক জুবাইরের আক্রমণে তাল সামলাতে না পেরে কাকন জুবাইরের গেঞ্জি আঁকড়ে ধরে। গভীর থেকে গভীরতর হচ্ছে তাদের ওষ্ঠাধরের মিলন। জুবাইর আরো গভীরভাবে ছুঁয়ে দিচ্ছে কাকনকে। কাকনের উন্মুক্ত পেটে স্পর্শ করতে কাকন আরো শক্ত করে জুবাইরকে চেপে ধরে। প্রায় মিনিট 10 পর জুবাইর কাকনকে ছাড়ে। দুজনেই প্রাণ ভরে শ্বাস নেয়। কাকন মাথা নিচু করে বিছানায় বসে পড়ে। জুবাইর এখনো দাঁড়িয়ে আছে। বউ আগে কেন বলনি তোমার ঠোঁটে লবণ আছে? একটা সময় কাকন লজ্জায় মাথা তুলতে পারছিল না, কিন্তু জুবাইর এটা কি বলল? জুবাইরের এমন কথা শুনে কাকন হাঁ করে তার দিকে তাকালো। কি? জুবাইর ঠাস করে বিছানায় শুয়ে পড়ল, চোখ বন্ধ করে ঠোঁট উল্টে বলল, হ্যাঁ তো তোমার ঠোঁটের লবণে আমি হারিয়ে গিয়েছিলাম। এই লবণ আমার রোজ চাই না, না না, ঘন্টায় ঘন্টায় চাই। বেশি হয়ে গেল? আচ্ছা মিনিটে মিনিটে চাই। কাকন এখনো আহাম্মকের মতো জুবাইরের মুখের দিকে তাকিয়ে আছে। মনে মনে নিজেই বিড়বিড় করলো, কার পাল্লায় পড়লাম আমি? সবাই তুলনা দেয় মধুর সাথে, আর এই লোক দেয় লবণের সাথে। জুবাইর টুপ করে চোখ খুলে কাকনের দিকে তাকালো, বাচ্চাদের মতো অভিমানী স্বরে বলল, বউ সবার সাথে আমার তুলনা করছো? আমি আর সবাই কি এক হলাম বলো বউ? তুমি জানো না আমি ব্যতিক্রম। শোনো, মধু বেশি খেলে ডায়াবেটিস হবে, তাই তো লবণের সাথে তুলনা দিলাম। কাকন কটমট চোখে জুবাইরের দিকে তাকালো, দাঁতে দাঁত চেপে বলল, লবণ বেশি খেলে রক্ত পানি হয়ে যাবে, রক্তচাপ বেড়ে যাবে। কাকন হনহন করে চলে গেল। জুবাইর শব্দ করে হেসে উঠল, যাক বউটাকে খেপানো গেছে। জুবাইর বিড়বিড় করে বলে, না বউ, মধুর সাথে আমি তুলনা দেব না, তুমি আমার অমৃত। বিরক্তি নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে তেজওয়ান, এখনো ঘরে যায়নি। বাড়ি এসেই আগে জুবাইরের ঘরের দিকে পা বাড়িয়েছিল, এটাই ভুল ছিল। জুবাইরের সাথে জরুরি কথা বলবে ভেবেই দ্রুত বাড়ি এসেছিল, সেই অনুযায়ী তার ঘরের কাছেও আসে। কিন্তু দরজার সামনে এসে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে হলো। বিরক্তিতে বিড়বিড় করে উঠল তেজওয়ান, চুপিট ছেলে কোথাকার, দরজা বন্ধ না করেই শুরু করে দিয়েছে। টু মাচ। তেজন ঘরে ঢুকতে যাবে এমন সময় তার ফোন বেজে ওঠে। হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার। ফোন তুলে কানের সামনে ধরতে অপছন্দের একটি কণ্ঠস্বর ভেসে উঠল, আই এম সরি লাভ, আই এম সো সরি। আমি রাগের মাথায় সেসব বলে ফেলেছিলাম জান, আর হবে না, এবারের মতো ক্ষমা। স্টপ ইট ননসেন্স। তোমার সাহস কি করে হলো আমাকে ফোন করার? ওপাশ থেকে প্রিয়া কাঁদতে কাঁদতে হেসকি তুলে বলল, আমি সত্যিই ক্ষমা চাচ্ছি জান, দেখো আমি তোমাকে অনেক ভালোবাসি। তেজন ক্ষিপ্ত কণ্ঠে বলে উঠল, আর একবার, শুধু একবার যদি আমাকে জান বলে ডাকো, তাহলে আমি তোমাকে এখানে পুঁতে ফেলবো বিচ। ফোনটা কেটে দিল তেজন। যখন মেজাজ খারাপ থাকে তখন সব বিরক্তিকর জিনিসগুলো আরও বেশি হয়। তেজন নিজের ঠোঁট কামড়ে রাগ কমানোর চেষ্টা করে ফোনটা পকেটে রেখে দেয়। দরজায় হাত রেখে খুলে ভেতরে ঢুকতেই তার নজরে পড়ে মেঝেতে পড়ে থাকা চূর্ণ বিচূর্ণ ল্যাপটপটার দিকে। কপালে ভাঁজ পড়ে তেজওয়ানের। এক পা করে ল্যাপটপটার দিকে এগিয়ে যায়। নিচু হয়ে পায়ের উপর ভর দিয়ে বসে ল্যাপটপের একটি ভাঙা অংশ হাতে তুলে নেয়। টিট ফর ট্যাট মিস্টার খন্দকার। তেজন মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায়। ইনায়া বুকে হাত গুজে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁটে লেগে আছে স্মিত হাসি। ইনায়া জানে তেজন এখন রেগে গেছে, এটাই তো চেয়েছিল। তেজন উত্তেজিত হয়ে তার সাথে রাগ দেখাবে, আর এমন প্রতিক্রিয়া দেখার জন্যই তো এখানে এসে দাঁড়িয়েছে ইনায়া। কিন্তু ইনায়াকে অবাক করে দিয়ে তেজন ল্যাপটপটার সকল ভাঙা অংশ একত্রিত করে টেবিলের ওপর রাখলো। স্বাভাবিকভাবেই ইনায়ার সামনে এসে দাঁড়ালো তেজওয়ান। ইটস মাই অর্কিড, হ্যাপি নাও? আর ইউ ফিলিংস গুড? দ্যাটস এনাফ ফর মি লাভ। ইনায়া সোজা হয়ে দাঁড়ায়। ভেতর ভেতর তেজনের আচরণে তার অবাক লাগলেও বাইরে নিজেকে স্বাভাবিকভাবে প্রদর্শন করে ইনায়া। গম্ভীরতার সহিত বলে, ভেতরে জ্বলতে থাকা আগুন নেভাতে পেরেছি, শান্তি তো লাগবেই, তাই না? তেজন মৃদু হাসে। অবশ্যই। ইনায়ার ভেতর ভেতর রাগ হচ্ছে। সে তো তেজওয়ানকে উত্তেজিত হতে দেখতে চেয়েছিল, তেজওয়ানের রেগে যাওয়ার দৃশ্যটা উপভোগ করতে চেয়েছিল। তোমার করা এই সামান্য বিষয়ে যদি আমি তোমার উপর রেগে যাই তাহলে কি করে হবে?
তবে চিন্তা করো না, তোমার জন্য জান কুরবান। ইনায়া অবাক হলো, এই ছেলে মনের কথাও শুনতে পায় নাকি? তেজনের ঠোঁটে মৃদু হাসি। ইনায়া দাঁতে দাঁত চেপে সেখান থেকে চলে যায়, সাথে বিড়বিড় করে, সিরিয়াসলি ম্যান, মাথার তার সব কটা ছেঁড়া। ইনায়া চলে যেতেই আড়ালে দীর্ঘশ্বাস ফেলে তেজন। ইনায়ার বদলে এখানে অন্য কেউ এই কাজ করলে এতক্ষণে তার অস্তিত্ব পাওয়া যেত কিনা সন্দেহ। তবে ইনায়ার প্রতি বিন্দু পরিমাণ রাগ হলো না তার। ভাঙা ল্যাপটপটার দিকে একবার তাকিয়ে ঠোঁট টিপে মৃদু হাসল তেজওয়ান। একটা সামান্য ল্যাপটপই তো ভেঙেছে, তার জন্য আমি আমার অর্কিডের উপর রেগে যাব? বোকামে, এমন হাজারটা ল্যাপটপ তুমি ভাঙতে পারো, আমি কিছু মনে করব না। ধোয়া ওঠা কফির মগ হাতে দাঁড়িয়ে আছে ইনায়া। কিছু ভালো লাগছে না তার। ভালো লাগার কারণটাই তো নেই। কফির মগে চুমুক দিচ্ছে আর বারবার ফোনের দিকে তাকাচ্ছে। এই বুঝি ফোন করবে? না, আবার কল করলো রুমমেটকে। না, বন্ধ হয়ে আছে। চিন্তা হচ্ছে এবার ইনায়ার, ওর প্রিয় কুকুরটা যে রুমমেটের কাছেই রেখে এসেছে। আমাকে ফিরতে হবে দ্রুত। কফির মগটা শব্দ করে ছাদের রেলিংয়ে রেখে সেখানেই বসে পড়ল সে। চারদিক তিমিরে ঢেকে আছে। আজ বুঝি আমাবস্যা হয়তো। ইনায়াকে খুঁজতে খুঁজতে ছাদে চলে এসেছে কাফি। রীতিমতো হাঁপাচ্ছে। কাফি ইনায়ের পেছনে দাঁড়িয়েই হাঁপিয়ে হাঁপিয়ে বলল, ম্যাম। ইনায়া সামনের দিকে তাকিয়েই জবাব দিল, বলো। আদিল খান ফোন করেছিল। তো? কাফি শুকনো ঢোক গিলে বলল, আদিল খান এই গ্রামে আসছে। আসুক। ইনায়ার সহজ সরল স্বীকারোক্তি কাফি অবাক হয়ে কিছু বলতে চাইল, তার আগে ইনায়া শান্ত কণ্ঠে বলল, আমি একা থাকতে চাই। কাফি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে, অতঃপর বিনা বাক্যে চলে যায়। ইনায়া দু হাঁটুর মাঝে মাথা রেখে মৃদু হাসে। আমি ঘৃণা করি, এই সব কিছু ঘৃণা করি। আমি ভালো নেই। তোমার ইনায়ার কানে ঝনঝন শব্দ বেজে উঠল। চোখ জোড়া আপনা আপনি বন্ধ হয়ে আসলো। বসা থেকে ঢলে পড়ল অন্ধকারের ছায়া খোলা আকাশের নিচে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। মুখ দিয়ে শব্দ করার চেষ্টা করেও বৃথা হলো। গলায় আটকে আছে সব। পুরোপুরি নিস্তেজ হওয়ার আগে অস্পষ্ট স্বরে উচ্চারণ করলো, অনুপ্রভা বেঁচে আছে দিদা। ভোরের মৃদু আলো চোখে মুখে এসে পড়তেই টিপ টিপ করে চোখ খোলে ইনায়া। চারদিকে নজর বোলালো। সে এখন হাসপাতালে আছে, কিন্তু কেন? গত রাতের কথা মনে করার চেষ্টা করলো। সে তো ছাদে ছিল। তারপর হুট করে চোখের সামনে সবকিছু অস্পষ্ট হয়ে আসলো। তারপর উঠছিস কেন? এখন ঠিক আছিস তো? কেবিনের দরজার দিকে তাকালো ইনায়া। কাকন চিন্তাগ্রস্তের ন্যায় এগিয়ে আসলো। ইনায়ার মাথাটা এখনো টনটন করছে। আমি এখানে কেন? কাকন ইনায়াকে ধরে বসায়। বদরায় তুই জ্ঞান হারিয়েছিলি, ছাদে নাকি পড়েছিলি। ভাগ্য ভালো যে অফিসার খন্দকার তোকে দেখেছিল, সেই তো তোকে এখানে নিয়ে এসেছে। আমাদের বলেও নি, আমরা তো কিছুক্ষণ আগে জানতে পেরে ছুটে আসলাম। কাকনের কথা কি আদৌ ইনায়ের কানে গেল কিনা জানা নেই। ইনায়ের দৃষ্টি আপাতত দরজার বাইরে। তেজওয়ান ডাক্তারের সাথে কথা বলছে। তার পাশে জুবাইর আর পলাশ দাঁড়িয়ে আছে। কথা বলা শেষ হতেই তেজওয়ান একবার ভেতরে তাকায়। খুবই অল্প সময়ের জন্য তাদের চোখাচোখি হয়। ইনু। ইনায়া কাকনের দিকে তাকায়, গম্ভীর গলায় বলে, বাড়িতে যাব। তোর রিপোর্টগুলো আসুক, তারপর। আমি বলেছি আমি বাড়িতে যাব। কাকন থেমে যায়, ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে, দেখছি। কাকন উঠে বেরিয়ে গেল। ইনায়া আর চোখে তেজওয়ানের দিকে তাকালো। তেজওয়ান আগের মতোই শান্ত, তবে গভীরভাবে তাকিয়ে আছে ইনায়ার দিকে। পলাশ ওষুধগুলো আনতে পারবে? তেজওয়ানের কথায় সম্মতি জানিয়ে প্রেসক্রিপশনটা হাতে নিয়ে চলে গেল পলাশ। তেজওয়ান কাকনের দিকে তাকিয়ে গম্ভীরতার সহিত বলল, ইনায়াকে নিয়ে আপনি বাড়ি যান, ও ঠিক আছে। কাকন কিছু বলতে যাবে তার আগে তেজওয়ান জুবাইরের দিকে তাকিয়ে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে, এসো আমার সাথে। আর কিছু বলার সুযোগ না দিয়ে তেজওয়ান পা বাড়ালো। জুবাইর ভেবে পাচ্ছে না তার সাথে তেজওয়ানের কি কথা থাকতে পারে। জুবাইর কাকনের দিকে তাকিয়ে মুচকি হেসে তেজওয়ানের সাথে বেরিয়ে আসে। তেজওয়ানের পরনে এখনো রাতের ট্রাউজার আর গেঞ্জি। সারা রাত যে ঘুমোয়নি তা দেখেই বোঝা যাচ্ছে। হাসপাতালের বাইরে ছোট্ট একটি চায়ের দোকান। লোক সমাগম নেই বললেই চলে। চাওয়ালা চা বসিয়েছে সবেমাত্র। তেজওয়ান ব্রেঞ্চে বসলো। তার পাশে জুবাইর। দুধ চা নাকি রং চা? তেজওয়ানের প্রশ্নে জুবাইর মুচকি হেসে বলল, দুধ চা। তেজওয়ান দোকানিকে গম্ভীর গলায় বলল, একটি রং চা ও একটি দুধ চা দিন। দোকানি মাথা নাড়িয়ে বলল, একটু সময় লাগবে বাজান, একটু বাহো। তেজওয়ান কিছু বলল না। সামনের বেঞ্চে বসা জুবাইরের দিকে তাকালো।
আমার কিছু প্রশ্ন ছিল। জুবাই ভেতর ভেতর অবাক হলেও মুচকি হেসে বলল। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? সালেহউদ্দিন নামটা শুনেছ? জুবাইর সোজা হয়ে বসে, চেহারায় কৌতূহল। হ্যাঁ। দ্যাটস গুড। কি হয় আপনার? জুবাইর ভ্রুকুসকে বলে। আপনি হঠাৎ এসব কেন জানতে চাইছেন? তেজন চায়ের পাত্র জুবাইরের দিকে এগিয়ে দিল, নিজের কাপে চুমুক দিয়ে ফিচেল হেসে বলল। একটু পরেই জানতে পারবেন, আগে বলুন। জুবাইর নিজের কাপে চুমুক দিয়ে বলে। আমার মায়ের বাবা বলতে গেলে আমার নানা। তেজন মৃদু হাসে। তেজনকে হাসতে দেখে জুবাইর ভ্রুকুসকে জিজ্ঞেস করলো। হাসছেন কেন? তেমন কিছু না, চাটা শেষ করে বাড়ি যাওয়া যাক। জুবাইর চায়ে চুমুক দিতে দিতে বলে। আপনি সালেহ খন্দকারকে কিভাবে চেনেন? তেজন কাপটা দোকানিকে দিয়ে মানিব্যাগ থেকে টাকা বের করে দিয়ে দেয়। দোকান থেকে বেরিয়ে যেতে যেতে বলে। সে আমার দাদু। তেজনের কথা শুনে জুবাইরের গলায় চা আটকে যায়। কাশতে কাশতে উঠে দাঁড়ায়, চায়ের কাপটা বেঞ্চের ওপর রেখেই তেজনের সামনে এসে দাঁড়ায়। অবাক দৃষ্টিতে তেজনের দিকে তাকিয়ে আছে জুবাইর। তেজন গম্ভীর গলায় বলল। এত অবাক হওয়ার কি আছে? জুবাইর এখনো সেভাবেই দাঁড়িয়ে আছে। তেজন ছোট্ট করে শ্বাস ফেলে বলে। হ্যাঁ, তুমি যা ভাবছো তাই। আমি তেজন খন্দকার, ওরফে রোদ। জুবাইর কি করবে না করবে বুঝতে পারছে না। মুহূর্তেই মনে পড়ে গেল অতীতে কাটানো তাদের মুহূর্তগুলো। সালে খন্দকার, তার দুই সন্তান তারেক ও সেলিনা, দুজনেই ছিল তার ভালো থাকার ঔষধ। সেলিনা ছিল তার প্রাণ। তবে এই আদরের মেয়েটা যখন তার মান সম্মানের পরোয়া না করে পালিয়ে গিয়েছিল, সেদিনই সালে সর্বত্র একমাত্র আদরের মেয়েকে মৃত বলে ঘোষণা করেন। সালে খন্দকার সব সম্পর্ক শেষ করে দিলেও শেষ করতে পারেনি তারেক। একমাত্র আদরের বোন ছিল, ছোট থেকে সেই মানুষ করে বড় করেছে। বাবার অজান্তে যোগাযোগ রাখে সেলিনার সাথে। সেলিনার প্রিয় বান্ধবী ছিল প্রীতি, যার সাথে প্রণয়ের সম্পর্ক ছিল তারেকের। তাই যোগাযোগটা আরও দৃঢ় হয়। তেজনের জন্মের পর সেলিনা প্রতি সপ্তাহে দেখা করেছে যখন তার বাবা না থাকতো। এভাবেই কাটছিল দিন। সময় পেরোতে লাগলো। জুবাইরের জন্ম হলো। তেজওয়ানের বয়স তখন 2 বছর। সেলিনা অসংখ্যবার তার বাবার সাথে সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে, কিন্তু তা হয়ে ওঠেনি। তারপর সময় অতিবাহিত হতে লাগলো। তেজওয়ান এবং জুবাইরকে একই স্কুলে ভর্তি করা হলো। অবশ্য তেজওয়ান তখন 2য় শ্রেণীর ছাত্র এবং জুবাইর সবে প্লে। তবুও তাদের মাঝে বন্ধুত্বের সম্পর্কটা ছিল গভীর। সেলিনা প্রীতি দুজনে সারাদিন গল্প করতো যতটা সময় স্কুলে থাকতো। অপরদিকে তেজন ও জুবাইর। অবশ্য এই নাম দুটো তাদের দুজনের কাছেই অপরিচিত, কারণ জুবাইর তেজওয়ানকে রোদ নামে চিনত এবং তেজওয়ান জুবাইরকে সাফিন নামে। তেজওয়ান ছোট থেকেই চুপচাপ স্বভাবের থাকলেও জুবাইর ছিল চঞ্চল প্রকৃতির। জুবাইরের 11তম জন্মদিনের দিন তারেক এবং প্রীতি আসতে চাইলেও আসতে পারেনি, কারণ তখন সালে খন্দকার প্রচুর অসুস্থ ছিলেন। জরুরি ভিত্তিতে তাকে নিয়ে তখন তারা আমেরিকা ছিলেন। সালে খন্দকার সুস্থ হওয়ার পর তারা দেশে ফিরে আসেন। তবে আসার পর শুনতে পারেন সেই মর্মান্তিক ঘটনা, সেলিনা বেঁচে নেই। সেদিন সালে খন্দকার কেঁদেছিলেন। নিজের লোক দেখানো অহংকার তার থেকে সব কেড়ে নিল। তিনি অনুতাপের আগুনে পুড়ছিলেন। তারেক আর সালে পরবর্তীতে সব ঘটনা জানতে পারেন, কিন্তু খোঁজ পায়নি সেই ছোট্ট বাচ্চা দুটো, জাহিন আর জুবাইর। অনেক চেষ্টার পরেও কোনো খোঁজ পাওয়া যায়নি, কারণ জুবাইর তো জাহিনকে নিয়ে চলে গিয়েছিল অন্য একটি অচেনা শহরে। সেখানেই তাদের বেড়ে ওঠা। তারপর প্রায় 10 বছর পর জুবাইর আবার ঢাকায় ফিরে আসে জাহিনকে নিয়ে। তেজন একে একে সব বলল। জুবাইরের চোখে অশ্রুকণা এসে ভিড় করেছে। সবটাই তার ভাগ্য। যেভাবে সব হারিয়েছিল সৃষ্টিকর্তা আবার সেভাবেই দেখা করিয়ে দিল। জুবাইর মাথা নিচু করে নিজের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তেজওয়ান মৃদু হেসে আলতো করে জুবাইরকে জড়িয়ে ধরে। জুবাইর স্মিত হাসে। আজকে সত্যি খুশির দিন। জুবাইর সোজা হয়ে দাঁড়িয়ে প্রশ্ন করে। মামা, নানা আর মামানি এখন কোথায়? কেমন আছে তারা? তেজওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলে। বাবা মা ভালো আছেন, তবে দাদু বেঁচে নেই। করোনা মহামারীতে তিনি ইন্তেকাল করেন। জুবাইর নীরবে নিঃশ্বাস ত্যাগ করে, আবার তেজওয়ানের দিকে তাকিয়ে মৃদু হাসে। আমি কি আগের মতোই আপনাকে রোদ ভাইয়া বলে ডাকতে পারি? না। তেজওয়ানের প্রত্যাখ্যানে জুবাইর বিস্মিত নয়নে তাকালো। তেজওয়ান আবার বলল, আই হেট দিস। রোদ ভাই না বলে ব্রো বলে ডাকবি, ওকে?
তেজন জুবাইরকে পাশ কাটিয়ে সামনের দিকে হাঁটা ধরে। জুবাইর শব্দ করে হেসে ফেলে। তেজন এখনো আগের মতোই আছে। ছোট থেকেই এই ভাই ডাকটা সে পছন্দ করে না। জুবাইর খেপানোর জন্যই রোদ ভাই বলে ডাকতো, তবে এতগুলো বছর পর যে তাদের দেখা হবে এটা অভাবনীয়। তার উপর তেজন কি সুন্দর আগের মতোই তুই বলে সম্বোধন করছে। না, আজকে জুবাইরের মনে হচ্ছে সে সুখী। তার আপন বলতে সবাই আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, বউ আছে। বউয়ের কথা মনে আসতে জুবাইর বিড়বিড় করে বলে, ইস বউ, তোমাকে অনেক মিস করছি, আসছি আমি। বাড়ির সদর দরজার সামনে আসতেই ভেতরে অবস্থানরত ব্যক্তিকে দেখে থেমে গেল ইনায়া। উল্টো দিক ফিরে বসে থাকা ব্যক্তিটির সামনেই বসে আছে ফারুক ও সুমি। তাদের পেছনে চুপচাপ দাঁড়িয়ে আছে কাফি। ইনায়া আর কাকনকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে কাফি শুকনো ঢোক গিলে। কি হলো, ভেতর চল। কাকনের কথায় ইনায়া ভেতরে প্রবেশ করলো। ইনায়াকে আসতে দেখে সুমি উঠে এসে তার কাছে আসে। কেমন আছো বই? কি হয়েছে তোমার? সুমি ইনায়াকে ধরতে নিলে ইনায়া দুপা পিছিয়ে যায়। গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, আমি ঠিক আছি। এগিয়ে গেল সোফায় বসে থাকা লোকটার দিকে। লোকটা আর কেউ নয়, আদিল খান। ইনায়াকে দেখে আদিল মনোমুগ্ধ করা হাসি দেয়, তবে এই হাসি মুগ্ধ করতে পারেনি ইনায়াকে। তোমার বন্ধু আসতেছে, আমারে আগে বলবা তো? ইনায়া ফারুকের কথা শুনে আদিলের দিকে তাকায়। একে কোন দিক দিয়ে আমার বন্ধু মনে হচ্ছে? ফারুক কিছু বুঝতে না পেরে ভ্রু কুঁচকে নেয়। আদিল মৃদু শব্দ করে হাসে। সেই হাসিতে গালের একপাশে সামান্য টোল পড়ল। আদিল তো বললই তোমার ওই বন্ধু। আদিল ফারুকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, আরে দাদু, বললাম না ইনায়া রাগ করেছে। চিন্তা করবেন না, আমি মানিয়ে নেব। ইনায়া ভ্রু উঁচু করে ফিচেল হাসলো। হ্যাঁ অবশ্যই, চলুন আপনার রুম দেখিয়ে দিই। ইনায়ার এতটা স্বাভাবিক আচরণ আশা করেনি আদিল। এই মেয়েটা স্বভাবতই অদ্ভুত, কখন কেমন আচরণ করে বসে বা পরবর্তী পদক্ষেপে বুঝে ওঠা মুশকিল। ইনায়া উপরে উঠতে লাগলো। আদিল ফারুককে বিদায় জানিয়ে ইনায়ার পেছন পেছন যেতে লাগলো। দোতলার একটি বন্ধ রুমের দরজা খুলে দিল ইনায়া। ভেতরে ময়লা আবর্জনায় ভরপুর। পেছনে তাকিয়ে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, এই যে আপনার থাকার জায়গা। আদিল ভ্রু কুঁচকে রুমের দিকে তাকিয়ে বলল, এখানে তো আবর্জনা। আপনি নিজেই তো একটা আবর্জনা। আদিল অগ্নিদৃষ্টিতে ইনায়ার দিকে তাকালো। ইনায়া ফিচেল হাসছে। এই মেয়েটা কত রকম ভাবে যে তাকে অপমান করে তার হিসেব নেই, শুধু কিছু বলতে পারে না বিধায়। ইনায়া পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদিল ইনায়ার হাত ধরে। ইনায়া চট করে হাত ঝাড়া দিয়ে ছাড়িয়ে নেয়। এর আগেও বলেছি আমাকে স্পর্শ করবেন না। আদিল দীর্ঘশ্বাস ফেলে নিচু স্বরে বলল, আচ্ছা বাবা, সরি, আর ধরবো না। এবার বলে তো রেগে আছো কেন? তুমি তো জানো আমার বাবা অসুস্থ, তাই তো তারিখ পেছাতে হয়েছে। ইনায়া তাচ্ছিল্য হাসলো, বিরক্তি নিয়ে বলল, সো হোয়াট? যাই হোক, এসেছেন আজকের দিনটা থেকে কাল সকালে বিদায় হবেন। আমাদের বাড়িতে আবার অতিথিদের তাড়িয়ে দেওয়ার নিয়ম নেই। ইনার গা জ্বালানো কথাতেও শান্ত রইল আদিল। ঠিক আছে, তোমাকে যেতে হবে না কোথাও, শুধু সে 18টা স্কেচ আমাকে দিয়ে দাও। তুমি যত টাকা চাইবে আমি দেবো। ইনায়া বাঁকা হাসলো। উত্তর দিকে দরজা, রাস্তা মাপুন। স্কেচগুলো পাওয়া মিথ্যে আশা বাদ দিয়ে টিম নিয়ে প্যারিস যান। এই সামান্য কয়েকটা আর্ট স্কেচ কেন দিতে চাইছো না? ইনায়া তাচ্ছিল্য হাসলো, মুখ দিয়ে চুচু শব্দ করে বলল, স্কেচগুলো সামান্য হলে আপনি নিশ্চয়ই এই নিয়ে এত জল্পনা কল্পনা করতেন না আদিল খান। আদিল কিছুটা ভরকে যায়। মানে? ইনায়া চোখ মুখ শক্ত করে গম্ভীর স্বরে উত্তর দেয়, এক্সিবিশনটা পুরোটাই একটা সাজানো নাটক, তা আমার জানা। এই ইয়ানা সিকদারকে কাঁচা খিলাড়ি ভেবে ভুল করেছেন। তবে একটা সত্যি কথা বলি, আপনার ধারণা এবং পাওয়ার থেকেই অধিক মূল্যবান এই স্কেচগুলো, যা আপনি ভাবতেও পারবেন না। আর টাকার জন্য এগুলো আপনাকে দিয়ে দেব, এত সহজ বুঝি? আদিল চোখ বন্ধ করে বড় করে শ্বাস নেয়। তার প্ল্যান পুরোটা ধরে ফেলেছে এই মেয়ে। প্রচণ্ড চতুর ও দাম্ভিকতা এই মেয়ের মাঝে। নেহাত এই মেয়েটাকে ভালোবাসে, না হলে কবেই এর দাম্ভিকতা ভেঙে ফেলতো। জেনেই যখন ফেলেছ তাহলে দিয়ে দাও। কি আছে স্কেচে যে তুমি দিতে চাইছো না? প্যারিসের নাম করা ব্যবসায়ী ফাইট ক্লোড এই স্কেচগুলো পছন্দ করেছে।
যে কোনো ডিমান্ড সে পূরণ করবে। আর সব থেকে বড় কথা, আমি ডিল সাইন করে ফেলেছি, অ্যাডভান্স নিয়ে নিয়েছি। ইনিয়া প্লিজ দিয়ে দাও, তুমি একজন গুড আর্টিস্ট, এমন হাজারটা স্কেচ বানাতে পারবে। আই ডোন্ট কেয়ার। ইনিয়া তুমি বুঝতে কেন পারছো না? এটা তো আমাদের জন্যই লাভ, আর 50% টাকা তোমার, ভাবতে পারছো? আমি ভিখারি নই। ইনায়া চলে যায়। চলে যেতে যেতে মৃদু হেসে বলে, বোকা ছেলে, এই স্কেচগুলোর সাথে কত মানুষের স্মৃতি জড়িয়ে আছে তুমি জানো? আমি কি তাদের ভুলতে পারি? তাদের স্মরণ করতে হবে না? ইনায়া চলে যেতেই আদিল নিজের মাথার চুল খামচে ধরলো। রাগে মাথার রগগুলো ছিঁড়ে যাচ্ছে। এই মেয়ে সবটা জানলো কি করে? এত প্ল্যান, এত কিছু। এই স্কেচগুলো দিলে কি এমন ক্ষতি হবে ভেবে পায় না আদিল। আর কিছু মানুষের শৌখিনতাও পছন্দ হলো তো হলো, ইনায়ার করা স্কেচগুলোই। রাগ সংবরণ করতে না পেরে আদিল দরজায় লাথি মারল, দাঁতে দাঁত চেপে বলল, আই সোয়ার আমি সত্যি তোমাকে মেরে ফেলবো, তবুও আমার স্কেচগুলো চাই। এত বড় একটা সুযোগ আমি কিছুতেই নষ্ট করতে পারি না। কিন্তু স্কেচগুলো এখন আছে কোথায়? উফ শিট, ইনা আই উইল কিল ইউ গার্ল। দিনটা শুক্রবার। প্রতিদিন পড়াশোনা থেকে শুরু করে নানা রকম ব্যস্ততার মাঝে এই দিনটাই একটু স্বস্তি পাওয়া যায়, নিজেকে একটু রিল্যাক্স করা যায়। সবাই এই দিনটা শুয়ে বসে কাটালেও ইনায়া ছিল ব্যতিক্রম। সে সবসময় অপেক্ষা করত এই শুক্রবারের। নিজের ছোট আর্ট গ্যালারিতে বসত সে, রং তুলি দিয়ে নিজের ভেতরে থাকা অনুভূতিগুলোকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলত। কিছু কিছু স্কেচ বিক্রি করে হাত খরচের টাকা জোগাড় করত। মাস 6 আগে সময়টা ছিল শরৎকাল। নিরিবিলি একটি জঙ্গলের পাশ দিয়ে বয়ে চলা নদীর সামনে পাশে প্রাকৃতিক নিদারুণ সৌন্দর্য ফুটিয়ে তুলছে ইনায়া। স্বচ্ছ নীল জলধারা, আশেপাশে কাশফুল। বন্ধুরা মিলে ঘুরতে আসলেও ইনায়া এক কোণে বসে ক্যানভাসে এই সৌন্দর্য প্রকাশ করায় ব্যস্ত। পাশের তার কিছু চেনা জানা মুখশ্রীর মেয়েরা হাসাহাসি গান বাজনা করছে। হঠাৎ পেছন থেকে এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসলো। আমি বুঝতে পারি। ইনায়া এক পলক তাকিয়ে গভীরভাবে আবার নিজের কাজে মনোযোগ দিল। ছেলেটাকে এর আগেও দেখেছে, ইনায়ার রুমমেট, বয়ফ্রেন্ডের ফ্রেন্ড। প্রায়শই কলেজে আসতো দুজনেই, আজকেও বোধহয় এসেছে। ছেলেটি ইনায়ার কোনো জবাব না পেয়ে বসে পড়ল, মুচকি হেসে বলল, হাই আমি আদিল, আদিল খান। আপনার নামটা? ইনায়া সিকদার। ইনায়ার সোজাসাপটা উত্তর। সেদিনই আদিলের সাথে তার প্রথম দেখা। আদিল মুগ্ধ হয়েছিল ইনায়ার এই প্রতিভা দেখে। পুরো জীবন্ত লাগছে এই স্কেচগুলো। সেদিন আদিল নিজে থেকেই বলেছিল তার কোম্পানির কথা, ইনায়াকে কাজের অফার করে। প্রথমত ইনায়া রাজি হতে চায়নি, তবে আদিলের জোরাজুরিতে ইনায়া রাজি হয়। পরের দিন আদিল ইনায়ার আর্ট গ্যালারিতে যায়। সেখানে অসংখ্য স্কেচ। আদিল মুগ্ধ হয়। প্রতিটা স্কেচ যেন নিজেকে প্রকাশ করছে, কথা বলছে। ইনায়া কথা কম বলতো। আদিলের ধারণা ছিল ইনায়া হয়তো সহজ সরল, কিন্তু এই মেয়ের সাথে মিশতে মিশতে বুঝে গেছে এই মেয়ে মোটেও সহজ সরল নয়। এই মেয়ে মাত্রাতিরিক্ত ডেঞ্জারাস। আর এই বিষয়টা বুঝতে পেরেছিল সেদিন, যেদিন ইনায়ার অনুমতি ব্যতীত তার কিছু স্কেচের পিকচার ওয়েবসাইটে প্রকাশ করেছিল। আদিলের জোরাজুরিতেই নিজের বাড়িতে দাওয়াত করে ইনায়া। এই ছেলেকে কোনো এক কারণে বিরক্ত লাগে তার। ইনায়ার রুমমেট হলো লিমা। 3 রুমের ফ্ল্যাট, যার 2 রুমই ছিল ইনায়ার আর একটা লিমার। আদিল ইনায়ার ফ্ল্যাটে আসে। ইনায়া তখন রান্না করছিল, তাকে সাহায্য করছিল লিমা। কৌতূহলবশত পাশের ছোট্ট রুমটায় প্রবেশ করে আদিল। সাথে সাথে হা হয়ে যায় তার মুখ। এমনিতেই ইনায়ার আর্টের হাত অপরূপ, তবে এই রুমটাতে মাঝারি সাইজের 18টি ক্যানভাস, যার প্রত্যেকটিতে প্রকৃতির এক একটি সৌন্দর্যের দৃশ্য। সমুদ্র, পাহাড়, নদী, জঙ্গল, আকাশ, আরও নানা রকম দৃশ্য। আর প্রত্যেকটি দৃশ্যে একটি ছেলে। কাল্পনিকভাবেই হয়তো এঁকেছে, তবে এই সৌন্দর্যের প্রেমে পড়ে গেছে আদিল। এই অবাস্তব ছেলেটাকে মারাত্মক আকর্ষণীয় লাগছে। এই সৌন্দর্যের ওপর হিংসে হলো আদিলের, তবে এই স্কেচগুলো তাকে আকৃষ্ট করছে। কোনো এক অদৃশ্য মোহ কাজ করছে। আদিলের ইচ্ছে করলো একটু ছুঁয়ে দেখার, আবার ভাবলো যদি নোংরা হয়ে যায়। আদিল পকেট থেকে মোবাইল বের করে সম্পূর্ণ ঘরের ভিডিও করলো। মনে মনে ভাবলো এইগুলো ওয়েবসাইটে প্রকাশ করবে, কিন্তু ইনায়াকে বলবে না। যদি কেউ পছন্দ করে তবে ইনায়াকে সারপ্রাইজ দেবে। তবে এই ভাবনাটাই কাল হয়ে দাঁড়ায় তার কাছে।
আদিল সত্যি ভিডিওটা প্রকাশ করে। ইনায়ার সামনে যখন ভিডিওটি পড়ে, ইনায়া এক মুহূর্ত দেরি না করে সোজা আদিলের অফিসে চলে যায়। আদিল তখন তার অ্যাসিস্ট্যান্টের সাথে কাজ নিয়ে কথা বলছিল। ইনায়া কাউকে তোয়াক্কা না করে আদিলের সামনে গিয়ে দাঁড়ায়। আদিলের কলার ধরে দাঁড় করিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় আদিলের গালে। ইনায়ার এমন আকস্মিক পদক্ষেপের কারণ বুঝে ওঠার আগেই ইনায়া অগ্নিয়গিরির উত্তপ্ত লাভার মতো ফেটে পড়ে। হাউ ডেয়ার আর ইউ বিচ! আমার অনুমতি ছাড়া তুই কেন আমার স্কেচ ভিডিও পাবলিশ করেছিস? আদিলই রাগের কারণ জানে না। কিছু বলার আগেই ইনায়া আবার বলে, ডিলিট কর এক্ষুনি, আর কোনোদিন যেন তোকে আমি সামনে না দেখি। ইনায়া গটগট করে বেরিয়ে যায়। আদিল আহাম্মকের মতো তাকিয়েছিল। ইনায়ার কথা মতো ভিডিও ডিলিট করতে চেয়েছিল, কিন্তু তার আগেই ফিটকল্ড নামক বিজনেসম্যান তাকে আনলিমিটেড টাকার অফার করে। আদিল এই সুযোগ হাতছাড়া করতে চায়নি। প্রথমত তার প্রেম প্রত্যাখ্যান করা, তারপর এই থাপ্পড়ের বদলা, আর সব থেকে মূল্যবান সেই স্কেচগুলো পাওয়ার জন্য এতদিন এত কিছু সহ্য করেছে সে। ইনায়াকে ছলে বলে মাফ চেয়ে আবার তার হয়ে কাজ করার জন্য রাজি করিয়েছে, কিন্তু এই মেয়ে তো এক কাঠি ওপরে। হয়তো বুঝতে পেরে গিয়েছে কোথায় রাখতে পারে স্কেচগুলো, আর কী বা এমন আছে স্কেচগুলোতে যে এতটা উত্তেজিত হয়ে গিয়েছিল ইনায়া। এই পন্থে আইসে নাগর প্রতি সন্ধ্যাকালে রে, কোন বা দেশে থাকে ভোমরা, কোন বাগানে বসে রে, কোন বা ফুলের মধু খাতে ওইরা ওইরা আসে রে। স্টেজের দুপাশে বড় বড় সাউন্ড বক্স, তাতে বাজছে গান, আর গানের তালে তালে স্টেজে নাচছে ইনায়া, জাহিন আর লতা। আজ কাকনকে উঠিয়ে নিয়ে যাবে জুবাইর। তার একটাই কথা, তার বউ সে তার বাড়িতে নিয়ে যাবে। ফারুক আর মানা করেনি। ঠিকই বলেছে এই ছেলে। গতকাল জাকির আর জুবাইর নিজেদের বাড়ি চলে গেছে। সব গুছাতে হবে তো। তবে জাহিন এই বাড়িতেই রয়ে গেছে। বিশাল বড় করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জমিদার বাড়ির মেয়ের বিদায় বলে কথা। লতা আর জাহিনের এক প্রকার জোড়াজড়িতে ইনায়া এখন স্টেজে তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে তিন জোড়া চোখ। কাফির অজান্তেই তার দৃষ্টি জাহিনকে দেখতে ব্যস্ত। মেয়েটা ভালোই নাচতে পারে। আজ সম্পূর্ণ অন্যরকম লাগছে জাহিনকে। অপরদিকে অগ্নিদৃষ্টি নিয়ে তাকিয়ে আছে পলাশ। ইচ্ছে করছে এখনই লতার গালে থাপ্পড় বসিয়ে দিতে। এই মেয়ের সাহস বেড়ে গেছে। কতবার না করেছে নাচ গানে না যেতে। শেষমেশ অনুষ্ঠান থেকে বেরিয়ে গেল পলাশ। আর একজোড়া চোখ যা নিবদ্ধ ইনায়ার দিকে, সে হলো আদিল। এ মেয়েটার প্রতি সে দুর্বল, মুখে যত যাই বলুক। তবে এই মেয়ের কিছু হলে সে নিজেই শেষ হয়ে যাবে। কেন এত ভালোবাসে? জানো, তোমাকে প্রথম দেখাতেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। এখনও তোমার প্রতি আমার ভালোবাসাটা বেড়েই চলেছে। আমার কিছু চাই নাই না, তুমি শুধু আমার হয়ে যাও। আমার টাকার দরকার নেই, আমি তোমাকে নিয়ে ছোট্ট একটা ঘর বাঁধবো। হয়ে যাও না তুমি আমার। অন্যদিকে কাকন দ্বিতীয়বারের মতো বউ সেজে বসে আছে। তার পাশে জুবায়ের এমনভাবে কাকনের দিকে তাকিয়ে আছে যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। কাকন বারবার আর চোখে জুবায়ের দিকে গম্ভীর দৃষ্টিতে তাকিয়ে ইশারা করছে সামনের দিকে তাকানোর জন্য। কে শোনে কার কথা? কাকন বিরক্ত হয়ে এবার চোখ গরম করে তাকাতে জুবায়ের বসা থেকে দাঁড়িয়ে যায়। ততক্ষণে ইনায়ার নাচ শেষ। জুবায়েরকে হুট করে দাঁড়াতে দেখে কাকন হকচকিয়ে যায়। এই ছেলের আবার কি হলো? জুবায়ের সোজা গিয়ে ফারুকের সামনে গিয়ে দাঁড়ায়। টুপ করে সালাম দিয়ে বলে, জমিদার দাদু, এবার বিদায় দাও। আমার বউ নিয়ে আমার বাড়ি যাব। এমনিতেই 25 বছর অপেক্ষা করেছি, এবার ঘরের বউ তুলব। জুবায়ের এহেন কথায় সবাই ঠোঁট টিপে হাসে। তাতে জুবায়ের যায় আসে না। জাকির জুবায়েরকে চোখের ইশারায় চুপ থাকতে বললে জুবায়ের জাকিরের দিকে তাকে বিরক্ত নিয়ে বলে, তুমি কি বুঝবে আমার সমস্যা? এইখানে সবার সামনে বউয়ের দিকে তাকিয়ে থাকলে কাকন নামক মেয়েটা বলে সামনে তাকাতেই আমার বউ আমি সারাদিন রাত 28 ঘন্টা দেখবো। তাতে কাকনের কি? আমি বউ নিয়ে বাড়ি যাব, তারপর মন ভরে দেখব। দাদু বিদায় বলেই জুবায়ের হন করে কাকনের সামনে এসে দাঁড়ায়। মৃদু হেসে বলে, চলো বউ আমরা যাই, আমাদের আর কেউ মানা করতে পারবে না তাকিয়ে থাকতে।
কাকন হতভম্বের ন্যায় জুবাইরের দিকে তাকিয়ে রইল। এই ছেলের মাথা কি সত্যি ঠিক আছে? এমন সময় সেখানে উপস্থিত হয় দুজন ব্যক্তি। জুবাইর তাদের দেখে সাথে সাথেই চিনতে পারে। মামা, মামা নেই। প্রীতি এগিয়ে আসে জুবাইরের কাছে। তার চোখ দুটিতে ভিড় করেছে নোনা জল। জুবাইর হাসি হাসি মুখ করে কাকনকে দেখিয়ে বলল, দেখো আমার বউ, দেখেছো আমি ছোট হয়ে তোমার ছেলের আগে বিয়ে করে নিলাম। প্রীতিও হাসলো। তারেক এগিয়ে এসে একটি বক্স কাকনের দিকে এগিয়ে দেয়, মাথায় হাত রেখে বলে, আমাদের ছেলেকে দেখে রেখো। জুবাইর কথা কেটে নিজেই বলে, কি যে বলো মামা, আমার বউ আমাকে কেন দেখবে? আমি তো ওকে দেখবো, তাই না বউ? কাকনের এবার ইচ্ছে করছে নিজের কপাল নিজে চাপড়াতে। জাকির এসে তারেকের সাথে কোলাকুলি করে। জুবাইর গতকালকেই ফোনের মাধ্যমে তাদের সাথে কথা বলেছে। তারেক প্রীতি রীতিমতো আশ্চর্য। এত বছর পরে এসে জুবাইর জাহিনের খোঁজ পাওয়া। জাহিন দৌড়ে আসে তাদের কাছে। জাহিনকে দেখে প্রীতি জড়িয়ে ধরে। ফারুকের সাথে তাদের পরিচয় করিয়ে দেওয়া হয়। জুবাইর নিজেই বলে, উনি আমার একমাত্র মামা এবং উনি আমার মামানি। আর একটা মজার বিষয় হচ্ছে ওনাদের একমাত্র ছেলে, মানে আমার মামাতো ভাই আর কেউ না, স্বয়ং তেজওয়ান খণ্ডকার। জুবাইরের কথা শুনে সকলেই হতবাক। সবার এরূপ প্রতিক্রিয়া দেখে হেসে ওঠে। দূর থেকে এক কোণে দাঁড়িয়ে সবটাই দেখছিল ইনায়া। তবে শেষ কথাটা শুনে কপালে ভাঁজ পড়ল তার। তেজওয়ান মানে সেই তার ছেঁড়া ছেলেটা জুবাইরেরই ভাই, তাও আবার বড় স্ট্রেঞ্জ। তবে আজকে সারাদিনে ওই ছেলের দেখা পায়নি ইনায়া। মনে মনে বিরক্তি নিয়ে বলল, ভালোই হয়েছে, এমনিতেও লোকটা বিরক্তিকর। এত চেঁচামেচি ইনায়ার বিরক্ত লাগছে। চারদিকে এখন রঙিন মৃদু আলো জ্বলছে। ইনায়া পা বাড়ালো বাইরে যাওয়ার জন্য, তার আগেই তার হাত টান পড়ল। আকস্মিক টানে কি হলো বুঝতে পারল না। চোখ খুলে দেখলো চারদিক অন্ধকার। ইনায়া কিছু একটা আন্দাজ করে পেছনে তাকাতে যাবে, তার আগেই কেউ তাকে নিজের বাহুডোরে আবদ্ধ করে। ইনায়া উন্মুক্ত পিঠ এখন কারো বুকের সাথে মিশে আছে। তার হাত দুটো পেছনে ধরে রেখেছে লোকটা। লোকটার অপর হাত ইনায়ের উন্মুক্ত কোমরে। স্লিভলেস লেহেঙ্গা পরায় শরীরের বেশিরভাগ অংশ তার দৃশ্যমান। ইনায়া মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে নিলে একটি গম্ভীর তবে শান্ত কণ্ঠস্বর ভেসে ওঠে। কণ্ঠস্বরটা শান্ত স্বাভাবিক হলেও এর মাঝে লুকিয়ে আছে হিংস্রতা। এখন তোমাকে কি শাস্তি দেব বলো তো অর্কিড? ইনায়া চোখ বন্ধ করে নিজেকে শান্ত করার চেষ্টা করে। এই মুহূর্তে সেও যদি রেগে যায় তাহলে হিতে বিপরীত হবে। ইনায়া নিজের হাতটা ছাড়ানোর চেষ্টা করে, তবে পেরে ওঠে না। তেজওয়ান এমনভাবেই ধরেছে যাতে ইনায়া ব্যথা না পায়, আবার ছাড়াতেও না পারে। অন্ধকার নিরিবিলি পরিবেশ। তেজওয়ানের গরম নিঃশ্বাস ইনায়ার ঘাড়ে এসে পড়ছে। তেজওয়ান আস্তে আস্তে নিজের মুখটা ইনায়ার কানের কাছে নিয়ে এসে বলে, লাস্ট ওয়ার্নিং অর্কিড, আবার বলছি, তুমি শুধু আমার, সম্পূর্ণভাবে আমার। তোমার চোখ, নাক, মুখ, হাত পা থেকে যাবতীয় যা আছে সব আমার। আমার জিনিসে অন্য কারো নজর আমি বরদাস্ত করব না। এর পরিণাম ভালো হবে না সোনা। তোমার শরীরে এক বিন্দু জল থাকলেও আমার সহ্য হয় না, সেখানে অন্য কারো নজর, সেটা কিন্তু মঙ্গলজনক হবে না অর্কিড। তেজওয়ানের ফিসফিসিয়ে বলা কথাগুলো এক একটা তীরের ফলার মতো বাজছে। কিছু তো আছে এই বাক্যে, এতটা অধিকার বোধ কোথায় পায়? ইনায়া তাচ্ছিল্য হাসে, বিড়বিড় করে বলে, ইনায়া কারো কেনার সম্পত্তি নয়। তেজওয়ান ইনায়ার কানে ঠোঁট ছুঁয়ে বাঁকা হেসে হাসকি সুরে বলে, সেটা সময় হলে বুঝতে পারবে অর্কিড। ইনায়া মাথা ঘুরিয়ে তেজওয়ানের মুখের দিকে তাকায়। ভেতর থেকে আসা মৃদু আলোতে অস্পষ্ট দেখতে পাচ্ছে। তেজওয়ান এলোমেলো চুলগুলো কপালে ছড়িয়ে ছিটিয়ে আছে। তেজওয়ান মাথা তুলে সোজা হয়ে দাঁড়িয়ে ইনায়াকে ছেড়ে দেয়। ইনায়া পুরোপুরি তেজওয়ানের দিকে ঘুরে দাঁড়ায়, গম্ভীর কণ্ঠে বলে, আমাকে কি আপনার মনে হয়? তেজওয়ান পাঞ্জাবির পকেটে হাত ঢুকিয়ে বলে, একদমই না, তুমি তো। বলতে গিয়েও বলল না। ফিচেল হেসে ডান হাত দিয়ে কপালে পড়ে থাকা চুলগুলো পেছনে ঠেলে দিল। ইনায়া ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আমি কি? তুমি আমার। তেজওয়ানের নির্লিপ্ত জবাবে ইনায়া বাঁকা হাসলো। আমার থেকে দূরে থাকুন মিস্টার খণ্ডকার, আমি কিন্তু তেমন সুবিধার নয়। আমার থেকে ভালো কে জানে? তেজওয়ান অন্ধকারে পা বাড়ালো। মুহূর্তের মাঝেই মিলিয়ে গেল অন্ধকারে। ইনায়া ঠাই দাঁড়িয়ে রইল। নিজের শরীরে তেজওয়ানের লেদার জ্যাকেটটার দিকে তাকিয়ে গম্ভীর দৃষ্টিতে
সামনের দিকে তাকালো, তবে সামনে তো অন্ধকার, তবুও তাকিয়ে রইল, মনে মনে বিড়বিড় করলো। এত ঝামেলার মাঝে এই উটকো ঝামেলা কি যোগ না হলে পারতো না? ইনায়া, এখানে কি করছো? এটা বাড়ির পশ্চিম দিকের বারান্দা। এই বাড়িতে প্রায় 8টি প্রবেশ দরজা আছে, সবসময় বন্ধ থাকলেও আজ খোলা। ইনায়ার দরজার দিকে তাকালো। আদিল দরজার ভেতরে দাঁড়িয়ে আছে। এই ছেলেকে দেখলে মেজাজ আরো নষ্ট হয়ে যায়। এত অসহ্যকর কেন? ইনায়া পাশ কাটিয়ে চলে যেতে নিলে আদিল তার হাত ধরে। ইনায়া পেছনে না ঘুরেই কৌশলে আদিলের হাত ধরে মচকে ফেলে। আদিল ব্যথা পেয়ে ইনায়ার হাত ছেড়ে দেয়। আরে কি করছো? লাগছে আমার। ইনায়া এখনো পেছনের দিকে তাকিয়েই আদিলের হাত ধরে রেখেছে। ঠোঁট নাড়িয়ে কিছু একটা বিড়বিড় করছে, যা ভালো মতো শুনতে পায়নি আদিল। ইনায়া এক নজর আদিলের দিকে তাকিয়ে ফিচেল হেসে হনহন করে চলে যায়। আদিল নিজের হাত ধরে হা করে দাঁড়িয়ে আছে। এইটুকু মেয়ের এত শক্তি কি করে? হাতটা ব্যথা করছে তার। ইনায়া সোজা নিজের রুমে চলে আসে। কোনো দিকে না দেখে শরীরে থাকা প্রত্যেকটি অলংকার টেনে খুলে ফেলে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকায়। রাগে চোখ রক্তবর্ণ ধারণ করেছে। আয়নার দিকে তাকিয়ে ড্রেসিং টেবিলে রাখা সবকিছু ফেলে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সব দোষ তোর ইনায়া, সব দোষ তোর। বলেই একটি হেয়ার স্টিক বসিয়ে দেয় আয়নাতে। সাথে সাথে আয়না ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আর এক মুহূর্ত দেরি না করে ইনায়া ওয়াশরুমে চলে গেল। পানির ট্যাপ ছেড়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। বিড়বিড় করতে লাগলো কিছু একটা। এভাবেই কতটা সময় অতিবাহিত হয়েছে তার জানা নেই। একটা সময় ঠাস করে মেঝেতে পড়ে যায়। পানি তখনও ইনায়ার শরীরে পড়ছিল। অনুপ্রভা বেঁচে আছে দিদা? জ্ঞান হারালো ইনায়া। একে তো শীতের রাত, তার উপর ঠান্ডা পানি এসে পড়ছে তার শরীরে। আস্তে আস্তে ঠান্ডায় শরীর নীলচে রং ধারণ করতে শুরু করেছে।